হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। সারা, তুই অনেক ভাগ্যবতী। জীবনে যাকে ভালো লেগেছিল তাকেই স্বামী হিসেবে পেয়েছিস। ঠোঁটের কোণে মৃদু হাসি ছোটাছুটি করছে, যেন এখনই বড় আকারে প্রকাশ পাবে। ভেতরের ভালো লাগা ভেতরে চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে একটা খোলা চিপে দাঁড়িয়ে আকাশের পানে পাখির মতো ডানা বেঁধে পড়ি। রোশন স্যার, আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। আমার কৈশোরী মনে প্রমান্তরের ঝড় তুলেছিল। আপনিই সেই পুরুষ যাকে দেখে বারবার মুগ্ধ হয়েছি আমি। নিজ যত্নে আপনার জন্য ভালোবাসার ঘর বানিয়েছি হৃদয় করে। সেই ঘরে আপনার বসবাস। আমি রোজ যত্ন করি সেই ঘরে। রোশন স্যার ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমাদিকে তাকালেন। কি ভয়ানক সেই চাহনি, কি সর্বনাশা সেই চাহনি। সাথে সাথে চোখে চোখ পড়ে গেল দুজনে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, উনিও দৃষ্টি ঘোরালেন। মিনিট খানেক পর আমি আবার তাকালাম। তাকিয়ে দেখি উনিও তাকিয়েছেন আমার দিকে। আবারও চোখে চোখ পড়ল। লজ্জা পেয়ে গেলাম। লজ্জাটাই না পাচ্ছি। আমার না হয় ওনাকে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু উনি কেন তাকিয়ে আছেন? এরই মাঝে উনি ভ্রু উঁচিয়ে তাকালেন, বাম ভ্রু নাচালেন। উনি ভ্রু উঁচিয়েই বলেন, তাকিয়ে আছো কেন? ইস, কি সাংঘাতিক লজ্জা! কি বলবো ভাবছি। উনি আবারও ভ্রু ইশারা করলেন। কি বলবো বুঝতে না পারে বললাম, বমি আসছে। কথাটা শুনে উনি অতি ব্যস্ত হয়ে বলে উঠলেন, হোয়াট? হ্যাঁ, আমি এইসব মাইক্রোতে উঠতে পারি না, মাথা ঘুরায় বমি আসে। আগে বলবে না তুমি? বমির ওষুধ নিতে পারতাম। ওসবেও কাজ হয় না আমার, সাংঘাতিক বমি হয়। পৃথিবীর কততম আশ্চর্যজনক ওমেন তুমি বলতে পারো? দেখুন, আজে বাজে কথা বললে কিন্তু আপনার উপরে করে দিব। এর চেয়েও নিকৃষ্ট কাজ বাসর ঘরে করেছো, এটাও পারবে তুমি? তোমার পক্ষে সবই সম্ভব। আপনি কেমন স্বামী বলেন? কি করলাম আবার? অভিযোগ বলা হোক। সকালে দেখলেন কিছু খাই নাই, একবারও জিজ্ঞেস করলেন না আমার ক্ষুধা লেগেছে কিনা, আমার কষ্ট হচ্ছে কিনা। আমার বান্ধবীর হাজবেন্ড সেদিন কি পরিমাণ কান্নাই করলো, শুধুমাত্র বান্ধবী না খেয়ে এসেছিল বলে। নিজেও না খেয়েছিল, আবার ফোন করে বেসামাল কান্নায় ভেঙে পড়লো। বউ না খেলে তার জন্য কান্না করাটা সহজ, নাকি বউয়ের রান্না অখাদ্য খেয়ে হজম করাটা সহজ? সারা সিদ্দিকি। এইটুকু বলেই উনি ড্রাইভারকে বলে, ভাই, বড় বাজারে গাড়ি থামান। ভাই, আমার মনে আছে, আপনি তো প্রথমেই বলেছিলেন ভালো কোনো রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে। রোজা স্যারের কথায় ভেতরটা কেমন আটকে উঠল। বউয়ের রান্না অখাদ্য মানে? উনি সকালে সেই জঘন্য খাবার খেয়েছিলেন, কিন্তু কেন? আমি শ্যামসুন্দর পুরুষটির দিকে আবারও তাকালাম। সে জানালা দিকে বাহিরে দিয়ে তাকিয়ে আছে। গুরু গম্ভীর মানুষ, কথা কম বলেও কেমন করে যেন শ্রেষ্ঠ অনুভূতির জন্ম দিয়ে যাচ্ছেন। এই মানুষটাকে কি সৃষ্টিকর্তা বিশেষ কিছু দিয়েছেন? না, না আমার সাথে এখনো ভালো কথা হয়েছে, না অন্য কিছু। তবুও আমার রান্না খারাপ খাবার খেয়ে হজম করলো, অথচ আমাকে ইমপ্রেস করতে একবারও বললো না যে তোমার রান্না মানে অমৃত আমার কাছে। একটা শপিং মলের কাছে যেতেই রোশন স্যার বললেন, ভাই, গাড়ি থামান। আমি ভ্রুকুচকে তাকিয়ে বললাম, কেন? তোরই শপিং করতে হবে, বাড়ি থেকে 100 বার বললে টাকা বেশি করে নিন, এখন ভুলে গেলে? ও হ্যাঁ, তাই তো। গাড়ি থেকে নামার সময় গাড়ির দরজা 100 বার টানাটানির পরও খুলতে পারছি না। নিজের কাছে লজ্জা লাগছে যে উনি ভাবছেন সামান্য গাড়ির দরজা খুলতে পারি না। ড্রাইভার এসে বলল, আফা, দরজা লক করা, এভাবে খুলবে না, আমি খুলে দিচ্ছি। ড্রাইভার দরজা খুলে দিতেই ওরা সবাই নামে, পরে আমি নামলাম। পেছন থেকে মনে হচ্ছে শাড়ির আঁচল টেনে ধরেছেন রোশন স্যার।
শুনেছি মানুষ বিয়ে করলে দারুণ বেহায়া হয়ে যায়, লজ্জা সব বিসর্জন দিয়ে দেয়। যতই কঠিন পুরুষ হোক, সুযোগ পেলে বউয়ের সাথে রোমান্টিক কথা করতে চায়। উনিও কি পরিবর্তন হয়ে গেলেন, তাই বলে রাস্তাঘাটে এসব করবেন? দাঁত কিরমির করে বললাম, কি হচ্ছে কি এসব? অসভ্যতার একটা লিমিট আছে। আপনি রাস্তাঘাটে শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন, ছাড়ুন বলছি। এরই মাঝে দেখি রোশন স্যার আমার সামনে এসে দাঁড়িয়ে, মুখ ভর্তি বিরক্তি নিয়ে, চোখে মুখে বিরক্তির ছড়াছড়ি। ভ্রু কুচকে কিছুক্ষণ বিরক্তি মুখে তাকিয়ে থেকে সামনে হাঁটা দিলেন। আমি পেছনে তাকিয়ে দেখি আমার শাড়ির আঁচল গাড়ির দরজায় আটকে আছে। অতঃপর আর একটি পাশ খাওয়ার গল্প। গাড়ির দরজা থেকে শাড়ি বের করে নিয়ে ওনার পেছনে হাঁটা শুরু করলাম। ভেতরে যেতেই প্রত্যেকটা দোকানদার ডাকছে, এমন ভাবে ডাকছে যেন ভিআইপি গেস্ট, তাদের যেন কত আপ্যায়ন করবে। বিষয়টা আমার ভীষণ বিরক্ত লাগছে। একজন পাঞ্জাবি দোকানদার করুণ সুরে ডাকছে, আপা, ও আপা, আসেন, ভেতরে আসেন। প্রচন্ড বিরক্ত হয়েই ভেতরে প্রবেশ করলাম আর বললাম, বলুন কেন ডেকেছেন? কি লাগবে আপা? শাড়ি আর থ্রি পিস দেখান। সরি আপা, এটা শাড়ি থ্রি পিস এর দোকান না। তেরে গিয়ে বললাম, এটা যখন শাড়ি থ্রি পিসের দোকান না, তাহলে এভাবে কাঙালের মতো একজন মহিলাকে ভেতরে ডাকছিলেন কেন? মহিলাদের কালেকশন নেই যখন মহিলাকে কেন ডাকবেন? আমার কি সময়ের মূল্য নেই? আপনি আমাকে ডেকে আমার সময় নষ্ট করালেন। এখন আপনি যে জায়গা থেকে হোক শাড়ি এনে দিন, আমি শাড়ি না নিয়ে যাব না। এরই মাঝে রোশন স্যার এসে থমথমে উঠে আমার হাত ধরে টেনে পড়লেন। এসো আমার সাথে। দোকানদারকে বললেন, সরি ভাই, কিছু মনে করবেন না। ভাই, আল্লাহ জানেন আপনার সাথে কি করেন। দোকানের বাহিরে দাঁড়িয়ে তরি আর দুই দাদু হেসে যাচ্ছে। অন্য একটা দোকানে গিয়ে শাড়ি দেখছি, শাড়ি সব পছন্দ হয়েছে। তরির জন্য কতগুলো থ্রি পিস আর শাড়ি নিলাম। এরই মাঝে দোকানদার বলে উঠল, আরে আপা, আপনি তো আর নতুন না, আমাদের দোকানে তো নিয়মিতই আসেন, দাম তো জানেনই। আপনি কবে দেখেছেন আমাকে আপনাদের দোকানে? আমার জীবনে আজ প্রথম এই এসেছি। এইসব কি আপনাদের কমন ডায়লগ নাকি, যে আসবে তাকেই এসব বলবেন? দোকানদার দারুণ লজ্জা পেয়ে বলল, মনে হচ্ছে আপনি এর আগেও এসেছেন। না, আসিনি। আপনাদের মনে হলে হবে না ভাই। রোশন স্যার আর চোখে আবারও আমার মুখের দিকে তাকিয়ে পরখ করে মুচকি হেসে দোকানদারকে টাকা দিয়ে বেরোনোর সময় বললেন, ভাই, নতুন কিছু চালু করেন। এখনকার মেয়েরা বুঝে গিয়েছে আপনারা সবাইকেই সেম কথা বলেন। হঠাৎ একটা দোকানে টাঙানো মেরুন কালারের পাঞ্জাবির দিকে নজর গেল। দোকানে গিয়ে পাঞ্জাবির দাম ঠিক করার পর বলল, আপা, বিক্রি করি 4,000 টাকা, আপনার জন্য 3,000 টাকা, কেনা দামেই নিচ্ছি। আবারও মেজাজ খারাপ হলো। আজ সিদ্ধান্ত নিয়েছি যে এসব বলে ঝগড়া করব। তেজশ্রী মোড়ে পড়লাম, কেন আমার জন্য কম কেন? আমি কি বিশেষ কেউ? আপনার আত্মীয়, আপনার পরিচিত, আপনার বন্ধু না অন্য কিছু? কেন কেনা দামে দিবেন? সেই কৈফত দিন। না আপা, সব্বার সাথে তো আর ব্যবসা করা যায় না, কিছু কাস্টমার স্পেশাল। আমি স্পেশাল? ওকে, ফ্রিতে দেন। বলেও আর যাকে তাকে এসব বলে ব্যবসা করো না ভাই। পাঞ্জাবির টাকাটা রোশন স্যার দিতে গেলেও নিষেধ করলাম, নিজের টাকাতেই কিনলাম। রোশন স্যার বললেন, কার জন্য এটা? আমার প্রেমিকের জন্য। উনি ভ্রুকুচকে তাকিয়ে রইলেন আমার দিকে। খুব বড় বড় অক্ষরে লেখা আছে, খাবেন নাকি? তাতে একটা মানুষের ছবি, সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট বড় হাঁ করে নুডলস মুখে দিচ্ছে, আর পাশে আরেকটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস। দেখেই জিভে জল চলে আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার, তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই।
ক্ষুধার্ত পেট আমাকে এখন এই বিরিয়ানি খেতেই হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকে যাবে। রোশন স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভেতরে প্রবেশ করো, খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে? বলেই উনি ভেতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশন স্যার বললেন, কি খাবে তরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবেন না বললে তো হবে না, তুমি বলো কি খাবে। সাদা ভাত আর মাছ খাবো। ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে কেন? এখন কি করা যায়, কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিসফিস করে বললাম, রোহান বাবু তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো। খুব ভালোভাবে জেদ ধরবা, বুঝলা? ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপার হাতের আঙুল ধরে জ্ঞান জ্ঞান করে বলল, বড় পাপা আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোশন স্যার রোহানকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললেন, বেটা এসব খেলে রাস্তার গাড়ির বমি হতে পারে। তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস খাও। না আমি বিরিয়ানি খাবো পাপা। তোরই একটু ধমক দিয়ে বলল। কি ব্যাপার রোহান, পাপ্পা কি বলেছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান এবার জোরে ঘ্যান ঘ্যান করে উঠল। না আমি বিরিয়ানি খাবো। দুই দাদু এসে বলেন, তোমরা যা খাবে খাও, আমাদের সাদা ভাত আর সবজি দাও খেতে। আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মা আর আমি খাবো। তুমি কি খাবে? রোশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন। মিনমিন করে বললাম, রোহান যখন বলছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল হয়ে বসে সবাই খাচ্ছি। বাকিরা মাছ মাংস খাচ্ছে, আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই 2 বাটি খাসি মাংস দিয়ে গেল। দেখে ভীষণ অবাক হলাম। বা এখানকার রেস্টুরেন্ট গুলো কি দারুণ! আমাদের ওইদিকে তো 180 টাকা নেবে মাটন বিরিয়ানি, আর রোগান পোলাও তো 140। আর এইদিকে তো দেখছি ফুল প্লেট মাটনের সাথে 1 বাটি করে খাসি মাংস এক্সট্রা দিচ্ছে। ছোঁয়া, মৃন্ময় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছা করছে এক্ষুনি ডেকে নিয়ে আসি। জীবনে প্রথম এত লাভে কিছু খাচ্ছি। প্রসেসরের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছি দিচ্ছি। ওয়েটার কোক দিতে আসলে প্রসেসর বলেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানি 3 প্লেট মাংস সহ 1000 টাকা, আর আপনাদের 1000 টাকা। সাথে সাথে আমার মাথায় বজ্রপাত হলো। মাথা সেন্স হারিয়ে ফেলে চট জলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছেন নাকি? বিরিয়ানি 1000 কেন? ম্যাম খাসির বাড়ি 320 প্লেট, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, ফাইসলামি পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 180 ফুল প্লেট। আমরা তো তাই দেখে অর্ডার করেছি। চেয়েছি মাটন বিরিয়ানি প্লেট, সাথে এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউই তো ভাববে আপনার বিরিয়ানি প্লেটের সাথেই তো দিচ্ছেন। আপা আমরা দিয়ে রাখি, যার পোষায় সে খায়, না হলে পুড়িয়ে দেয়। ধান্দাবাজি খুলেছেন রেস্টুরেন্টের নামে, মানুষ না বুঝে খেয়ে ফেলবে আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন, আমি সারা, আমার সাথে এসব করে জিততে পারবেন না। আমি মাংসের টাকা দিব না। আমি চেয়েছি বিরিয়ানি, মাংস কেন দিয়েছেন? আমার লাগলে চেয়ে নিতাম। আপা আপনার না লাগলে ফিরিয়ে দিতেন। নিন, ফিরিয়ে নিন আমাদের মাংস। আপা এটাও করেছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাত্র 2 পিস খেয়েছি, এটো হয়ে গিয়েছে তাতে। নিন আগে আপনাদের মাংস। 420 রেস্টুরেন্ট কিছু বলে না, মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তোরই হেসেই যাচ্ছে, দাদুরাও হাসতেছে। রোশন স্যার ওয়েটারের হাতে টাকা গুজে দিয়ে বলেন, যাও তুমি। আমি রাগে চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা মানছি ওদের ভুল, চারদিকে মানুষ তাকিয়ে আছে, খেয়ে নাও। তাছাড়া টাকা আমি দিচ্ছি, তুমি রাগ করছো কেন? রাগ করবো না, স্বামী আর আমার।
রোসা স্যার সাথে সাথে ঝলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হলো ওনার, নাকে ঝাল ঢুকে গেছে। আমার কথা কি ওনার গলায় আটকে গেল? আমি দ্রুত ওনার মাথার তালুতে হাত রেখে পানি এগিয়ে ধরলাম ওনার মুখে। উনি পানি খেয়ে বলেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার বরাবর অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্স থেকে টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এই দিক সেই দিকে তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলে রোশন স্যার ঠিকই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দিব, এখান থেকে রাখো। আমিও ফিসফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনি বুঝবেন না, আপনিও কিছু নিয়ে নিন। তুমি যে আসলে কি বুঝতে পেরেছি, এসবই সারা জীবন সহ্য করতে হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পেটের মাঝে কেমন যেন খারাপ লাগছে। রোশন স্যারকে বললাম, একটা পান খাওয়ান আমাকে, খারাপ লাগছে খুব। উনি ভ্রুকুচকে তাকিয়ে পড়ে, তুমি পান খাবে? হ্যাঁ আমি তো পান খাই, 3 বেলা করেই পান খাই। ভাত খাওয়ার পরে সুপারি আর জিরা খাই আমি। খেলে ভালো লাগে, না খেলে বমি হয়, কেন তা জানি না। আসতে বলো, বিবাহিত মেয়ে এভাবে বমির কথা বললে মানুষ কি ভাববে? কি ভাববে শুনি? ভাববে যা ঘটার তা ঘটে গিয়েছে। আশ্চর্য কথা, গাড়ি চলছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। গাড়ি হঠাৎ হঠাৎ থেমে যাওয়ার জন্য হুমড়ি খাচ্ছি বারবার। প্রচন্ড অশান্তি লাগছে শরীরের মাঝে, চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথার মাঝে ঘুরছে। সাথে সাথে সুপারি মুখে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এক্ষুনি সব বেরিয়ে আসবে পেট থেকে। ওদিকে রোহান বমি করেই যাচ্ছে। তোরই রোহানকে বকা দিয়ে বলল, আমি জানতাম এসব খেয়ে পেট খারাপ হবে, নিজে তো অসুস্থ হলেই। তোমার জিদের জন্য তোমার নতুন আম্মাও অসুস্থ লাগছে। এরই মাঝে রোহান কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ? সব দোষ নতুন আম্মার। আম্মাই তো আমাকে শিখিয়ে দিল। রোহান, তুমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বাইনা ধরবা এবং আমাকে সাথে নিয়ে খাবে। আম্মা না শেখালে কি আমি বলতাম? আম্মারই খেতে ইচ্ছা করছিল, তাই আমাকে দিয়ে বলিয়েছে। আর একটাও মিথ্যা বলবে না কিন্তু আম্মার নামে। রোহান আমার ইজ্জতটা এভাবে নষ্ট করে দিল। রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। এই বিচ্ছু আমার ইজ্জত আর রাখলো না, কি লজ্জার কথা। রোসা স্যার কি অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এরই মাঝে হুড়মুড় করে বমি করে ভাসিয়ে দিলাম স্যারের গায়ের উপর। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বমি যে কোথায় করছি তার হিসেব নেই। রোসা স্যার যে কি একটা অবস্থা, মুখের আদলে কি অদ্ভুত চাহনি, তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহ জানে ওনার মনের অনুভূতি কি এই মুহূর্তে। কি অদ্ভুত ওনার চোখের দৃষ্টি, ইতিহাসে রেকর্ড হওয়ার মতো ঘটনা। রোশন স্যার নাক শিখিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি। আমার তখন বেহাল অবস্থা। ড্রাইভার সিটের পেছন থেকে দ্রুত পলিথিন বের করে দিল। ধরি আমার মুখের সামনে পলিথিন ধরে পড়ল। আমি পলিথিনে মুখ দিন। কে শোনে কার কথা? আমি নিজেই নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে রোশন স্যারের গলা জড়িয়ে ধরে যা করার ওনার শরীরেই করেছি। বমি শেষ হওয়ার পর মনে হলো যেন বিষাক্ত কিছু পাকস্থলী থেকে বেরিয়েছে। খানিকটা দূরে ফাঁকা জায়গায় গিয়ে ড্রাইভার গাড়ি থামালো। তোরই আমাদিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাবি মুখে চোখে মুখে পানি দিন, ভালো লাগবে। পানির বোতলে হাতে নিয়ে আমার পাশে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে দেখি তার চোখ ছুটে যাচ্ছে। কি অদ্ভুত আর গম্ভীর ভাবে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়ে গিলে ফেলবেন। আমি তো ওনার দিকে তাকাতেই সাহস পাচ্ছি না। পাঞ্জাবির বুকের কাছে কি বিশ্রী ভাবে ময়লা লেগে আছে। রোশন স্যারের দাদু বললেন, কি দাদু ভাই, বউকে বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলেছো যে বদহজম হয়ে গিয়েছে?
রোজা স্যার এবার তীব্র রাগী চোখে তাকালেন ওনার দাদুর দিকে। দাদু বুঝতে পারলেন যে তার পোতা ভয়ানক ভাবে রেগে গিয়েছে। দাদু তার মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিয়ে সামনে তাকিয়ে হাসছেন। আমার দাদু এবার আমাকে বলেন, এটা কি করলে তুমি? আমারই তো রোশানকে দেখে বমি আসছে। এমন বিশ্রী কাণ্ড কেউ খোড়ায়? আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু আমারও না বিশ্রীভাবে ঘেন্না করছে ওনাকে দেখে। ওনার গায়ে বমি লেগে আছে, দেখলেই কেমন ওয়াক আসছে। আমার এই কথা শুনে রোশন স্যার যে কি অদ্ভুত রাগী চোখে তাকালেন তা কেউ না দেখলে বুঝতে পারবে না। আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করতে উনি আমার হাত চেপে ধরেন সিটের সাথে। ভেবেছিলাম সিট চেঞ্জ করে দাদুকে এখানে দিয়ে আমি সামনে গিয়ে বসবো, কিন্তু এই লোকটার মতিগতি কি! আমার হাত চেপে ধরে কি কঠিন ভাবে তাকিয়ে আছে। ড্রাইভার হেসে দিয়ে বলল, ভাবি ভাইয়ের শরীর বমি করে এখন বলছেন ভাইয়ের পাশে বসতে ঘৃণা করছে। তা ঘৃণা করলে কি করব? এই হলো মানবতা। সব দোষ আপনার। আপনি দেখলেন আমার বমি ভাব হচ্ছে, তবুও গাড়ি থামালেন না কেন? গাড়ি তো থামাতে গিয়েছিলাম, কিন্তু স্যার ইশারা করলেন যেন গাড়ি না থামায়। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, এমন ড্যাব ড্যাব করে বিশ্রী চোখে ভঙ্গি নিয়ে তাকিয়ে আছেন কেন? গাড়ি থামালেই তো জানালা দিয়ে বাহিরে ফেলতে পারতাম। রোশন স্যার এবার জোয়ার শক্ত করে বলে, তোমার কি মনে হয় তুমি কোনো অঘটন না ঘটিয়ে থাকতে পারো? ওখানে একজন টেকো মাথার লোক ছিল, জানালা দিয়ে মুখ বাড়াতেই উচ্ছিষ্ট গিয়ে ওই লোকটার টাকের উপর পড়েছে। ওখানে গাড়ি থামালে কি হতো বুঝতে পারছো একবার? ওই লোকের ওখান দিয়ে যাওয়ার কি দরকার ছিল? একটু পরে গেলে কি হতো? এত কথা কেন বলো তুমি? দেখুন, আপনি আমাকে বাচাল মনে করতেই পারেন, এটা কোনো ব্যাপার না। যেহেতু আমি একটু কথা বেশি বলি, বাট বাচাল মানে এই না যে আমি ন্যাকা টাইপস কোনো মেয়ে। অনেকেই ভাবতে পারে আমি ন্যাকা। যারা ভাবে তারা জানে না ন্যাকা আসলে কাকে বলে। রিয়েলি তুমি নেকা? জন্মগত কারো মাথায় প্রবলেম না থাকলে তোমাকে নেকা ভাববে না কখনো। নেকা মানেই হয়তো জানে না যে মেয়ে এক রাতে আমাকে টাইট দিয়ে ফেলেছে সে মেয়ে নেকা, যে মেয়ে কথায় কথায় প্রতিবাদ করে সে মেয়ে নেকা। নাই জোকস। এখন আপনি কি করবেন? এই পোশাকেই যাবেন? এর চেয়ে যদি ড্রেনে নোংরা পানিতেও পারতাম তাও বেটার হতো। এই মুহূর্তে আমাকে গোসল করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি পরবেন এখন? উনি আমার কানের কাছে ঠোঁট এনে চাপা কণ্ঠে বললেন, তুমি যদি আমার আন্ডারওয়্যার পরতে পারো তাহলে আমি কেন তোমার শাড়ি পরতে পারবো না? আরে বাহ, পরবেন? দারুণ হবে। ইতিহাসে রেকর্ড হয়ে যাবে, প্রথম কোনো বর শাড়ি পরে শ্বশুর বাড়ি যাচ্ছে। প্লিজ স্যার পড়ুন, দাদু বললেন। আহা, আর ঝগড়া করো না কেউ। দাদু, তুমি গাড়িতে চেঞ্জ করে নাও, আমরা বেরিয়ে যাচ্ছি। তরতর করে সবাই বেরিয়ে গেল। আমি বের হতে গেলেই উনি আমার হাত টেনে ধরে বলেন, তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে সাহায্য করো, পাঞ্জাবি খুলতে সাহায্য করো। কেন? আপনি পারেন না? পারি, তবুও তোমাকেই খুলে দিতে হবে। এটা তোমার শাস্তি। আমি কিভাবে খুলবো? যেভাবে খুলতে হয় সেভাবে। নাও কুইক। আমি আস্তে করে ওনার বুকের কাছে এগিয়ে গেলাম। পাঞ্জাবির বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলাম। উনি নিষ্পলক তাকিয়ে আছে আমার চোখের দিকে। কাজটা তো নিজেও করতে পারতো, তবুও আমাকে দিয়েই করাচ্ছেন, ইচ্ছা করেই করাচ্ছেন। পাঞ্জাবির বোতাম খুলতেই ওনার পশমে আবৃত উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টি গেল। কেমন যেন না চাইতে আমি তাকিয়ে আছি সেদিকে। চোখ বারবার ওনার বুকের দিকে গিয়ে আটকে যাচ্ছে। ইস, কি লজ্জা! মুহূর্তের মাঝেই আমার মুখশ্রী লজ্জা মিশ্রিত রূপ ধারণ করলো। ওনার বুকে হাত রেখেই আমি অন্যদিকে দৃষ্টি ঘোরালাম আর চোখে পরক করলাম। রোশন স্যার নির্বিকার হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি ভয়ানক সে চাহনি! হঠাৎ হৃৎপিণ্ড ধুক করে উঠল, শিহরে উঠলাম আমি। ওনার বুকে আমার হাত, উনি ওনার হাত
আমার হাতের উপর রাখতেই হাড় আলতো করে ওনার বক্ষস্থলে চেপে ধরলেন। মুহূর্তের মাঝেই সমস্ত শরীর কেঁপে উঠল আমার। কি অদ্ভুত এক অনুভূতি, যা আমার শরীরে ভয়ঙ্কর এক ভালো লাগার শিহরণ ছড়িয়ে দিল। আমার হৃদয়ে প্রথম এমন তুফানের মতো অনুভূতি বয়ে যাচ্ছে, তোলপাড় করছে হৃদয় পাচ্ছে। অষ্টদয়ে ভালো লাগায় এক হাসি, যাতে লজ্জার মিশ্রণ। লুকায়িত অনুভূতিকে এখনই উনি বুঝে ফেলবেন। আমাকে চুপ দেখে প্রশংসায় বললেন, হঠাৎ এমন নিশ্চুপ হয়ে গেলে কেন? তাকাও এদিকে। হাতটা ছাড়ুন। কেন ছাড়বো? যা করলে আমার সাথে, ছাড়া কি উচিত? আমি ইচ্ছে করে করিনি। তাহলে পাঞ্জাবি চেঞ্জ করিয়ে দাও। মানুষ দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে যে রাস্তাঘাটে রাস্তাঘাটে কি? কিছু না, আপনি আমাকে ছোট পেয়ে লজ্জা দেন শুধু। লজ্জা পাবে কেন তুমি? লজ্জা পাওয়ার কারণ কিন্তু বুঝলাম না। কিছু বলতে হবে না, চেঞ্জ করুন আপনি। উনি পাঞ্জাবি খুলতেই আমি একবার ওনার দিকে তাকালাম। খালি গায়ে এই শ্যাম সুন্দর পুরুষের দেহ, চোখ লেগে গেল আমার। মুহূর্তের মাঝেই চোখ সরিয়ে নিলাম। উফ, আমার এত লজ্জা লাগছে কেন? উনি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য আরেকটা পাঞ্জাবি সুটকেস থেকে বের করে পরে নিলেন। আমার দিকে আর চোখে তাকিয়ে কিছু না বলে ওনার দুই হাত দিয়ে আমার হাত দুটো ধরে ওনার বুকের কাছে নিয়ে বললেন, বোতাম লাগিয়ে দাও, এটা শাস্তি তোমার। লজ্জায় ওনার মুখের দিকে না তাকিয়ে বোতামগুলো লাগিয়ে দিলাম। আর উনি তাকিয়ে আছেন আমার দিকে। আমি আর কথা বলতে পারলাম না। সমস্ত শরীর অবশ্যই আসছে, হৃৎপিণ্ড দ্রুত বেগে কাঁপছে। তরিরা আবার গাড়িতে উঠল। গাড়ি চলেছে আবার নিরিবিলি গতিতে। দুই দাদু, ড্রাইভার আর রোশন স্যার গল্প করছেন, আর আমি হারিয়ে গেছি যেন অন্য কোনো এক জগতে। কিছু অনুভূতি ভয়ানক ভাবে মনের মধ্যে তুফানের সৃষ্টি করে। মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর প্রলয়, যা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। হৃদয় স্পন্দন এর কম্পন ভয়ানক গতিতে বাড়তে থাকে। পাশে বসে থাকা মানুষটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তার ঘন কালো ভ্রু, প্রশস্ত কপালে পড়ে থাকা চুল, চোখে খয়েরি প্রেমের চশমা। শ্যাম সুন্দর মুখশ্রীতে কি দারুণ এক অবয়ব ফুটে উঠেছে। মানুষটা বুকে হাত বেঁধে তাকিয়ে আছে বাহিরের দিকে। গাড়ির জানালা খোলা, মাথার সামনে চুলগুলো মৃদু বাতাসে উঠছে। পরনের খয়েরি পাঞ্জাবিটা যেন এই মানুষটার জন্যই মানানসই। তার হাসি থেকেই গভীরতায় আমি মুগ্ধ হয়েছি বহুবার। গম্ভীর মুখশ্রীতে কিছু একটা আছে, বিশেষ কিছু, যা আমার হৃদয়কে তছনছ করে বহুবার। কেন যেন কয়েক সেকেন্ডের বেশি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতেই পারছি না। অবাধ্য দৃষ্টি বারবার ওনার দিকে চলে যাচ্ছে। উনি আচমকাই তাকালেন আমার দিকে। নিমিষেই বুকের মধ্যে হাতুড়ি পেটানোর মতো ভারী মেরে উঠল। কি ভয়ঙ্কর সে চাহনি! আমি লজ্জায় ওনার চোখে চোখ রাখতে পারলাম না, চোখের দৃষ্টি নামিয়ে ফেললাম। সাদা গাড়িটা দ্বীপ্রহরের আগেই এসে পৌঁছালো আমের ভিলা, আমার দাদুর নিজ হাতে করা খুবই সাধারণ একতল বিশিষ্ট একটা বাড়ি। বাড়ির গেটে রয়েছে সাদা এবং গোলাপি রঙের কাগজ ফুলের বিশাল বড় দুইটা গাছ। হঠাৎ অনুভব হলো আমার শরীরে চিরচেনা সেই বাতাস লাগছে, যে বাতাসের শীতল হাওয়া আমাকে 21টা বছর আগলে রেখেছিল এই শহর। এই শহর আমার শহর। এই মুহূর্তে আনন্দের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। প্রাণ ভরে যেন অক্সিজেন গ্রহণ করতে পারছি। এই শহরের আকাশ, বাতাস, পাখি, গাছপালা, সবুজ অরণ্য, এই সব আমার। অস্থিরতায় মনের মাঝে ছটফটানি বিরাজ করছে। শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে আম্মু আর বাবাকে জড়িয়ে ধরবো। মাত্র 2 দিন ছিলাম না এই বাড়িতে। মনে হচ্ছে আমি কয়েক জন্ম পার করে এসেছি ও বাড়ি থেকে।
গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আম্মু, বাবা, আপু, দুলা ভাই, আপুর ছেলে অনন্ত ও পাড়ার প্রতিবেশী কয়েকজন। গাড়ি থেকে নেমে রোজা স্যার, আম্মু, বাবা সহ বাকিদের সবাইকে সালাম দিলেন। থরি আর রোশন স্যারের দাদুও সবাইকে সালাম দিলেন। সবাই কুশল বিনিময় করছে। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। আশেপাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছি। এটা আমি যেন সহ্য করতে পারছি না। আমি এবারের আত্মীয় হয়ে গিয়েছি যে সবাই জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আম্মু, বাবা রোশন স্যারকে নিয়েই যেন ব্যস্ত। আমার দিকে তেমন খেয়ালই নেই। আমি কি এতই বড় হয়ে গিয়েছি? 2 দিন বাড়িতে ছিলাম না, তার জন্য কি একটু খারাপ লাগেনি কারোর? মনে মনে অভিমানের পাল্লা ভারী হওয়ার আগেই বাবা আমার কাছে এগিয়ে এসে টুক করে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকে সাথে আগলে ধরলো। কপালে চুবু দিয়ে বলল, বাবাকে ছাড়া কেমন ছিলে মা? খুব কষ্ট হয়েছে তাই না? সমস্ত আবেগ যেন বাবার এই একটি কথাই এক জায়গায় জড়ো হয়ে গেল। এক্ষুনি ভ্যা ভ্যা করে কেঁদে দিব এমন একটা অবস্থা। এরই মাঝে আম্মু এগিয়ে এসে বলল, তুমি ওভাবে বলো না, তাহলে আমার মেয়ের বেশি কষ্ট হবে। আমাকেও তো বিয়ে করে নিয়ে এসেছিলে, তোমার মাকেও বাবা নিয়ে এসেছিল। এভাবে প্রতিটা মেয়ের জীবন কাটবে। মেয়েকে সাহস দাও। আম্মু আমাকে অনেক ভালোবাসে, তবে আম্মু বাবার থেকে বেশি স্ট্রং। কখনো দুর্বলতা বুঝতে দিতে চায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কিসের কষ্ট মা? কোনো কষ্ট নেই, এটা নিয়ম মা মেয়েদের। দম বন্ধ হয়ে থাকা কান্না এবার হাওমাও করে বেরিয়ে এলো। খুব জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা। মনে হচ্ছে কতদিন দেখিনি তোমাদের। আমি আর যাব না বাবা। বাবা রোশন স্যারের দিকে তাকালো। রোশন স্যার আমার দিকে তাকিয়ে আছে। বাবা ভাবছে তার জামাই তার মেয়ের এমন কথাই হয়তো মাইন্ড করছে। বাবা স্বভাব সুলভ হেসে রোশন স্যারের দিকে তাকিয়ে বলে, মেয়েটা আগের মতো থাকেনি তো, এই জন্য কষ্ট পাচ্ছে বাবা। তুমি কিছু মনে করো না। আমি বাবার সাথে সব সময় বধূ সুলভ আচরণ করি। ছোট মেয়ে বলে বাবা অনেক আদরে। আমি সংকোচ ছাড়াই বাবাকে যে কোনো কিছুই বলতে পারি। কানা ভেজা কণ্ঠে নাক টেনে বললাম, উনি কেন কিছু মনে করবেন বাবা? ওনাকে বলো এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যেতে, তাহলেই বুঝবে। বাবা হেসে বলে, আগলি আমার। আম্মু বাবা আমাকে তাদের বুকের সাথে আগলে ধরে রেখেছেন। রোশন স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমাকে উনি ও বাড়ি থেকে কখনো ভেঙে পড়তে দেখেননি। এটা ওনার কাছে অবাক হওয়ার মতোই ব্যাপার। আমার আপু এগিয়ে এসে বলল, কি মহারানী, আগে তো আমাকে খুব বলতে, এখন কাঁদো কেন? আপুকে জড়িয়ে ধরে বললাম, তোমার কি একটুও কষ্ট হয়নি আমার জন্য? পাশ থেকে দোলা ভাই বললেন, তোমার আপু কি দুরাত ঘুমিয়েছে? মনে হচ্ছে যেন তার বোনকে বেঁচে দেওয়া হয়েছে। যেমন শালিকা তেমন বউ। পাশ থেকে প্রতিবেশীরা ফিস ফিস করে বলছে, মনে হয় সারার বরের সাথে সারাকে দেখে পছন্দ হয়নি। দেখো কেমন থম মেরে দাঁড়িয়ে আছে ওর পর। আর সারাই বা এত কান্নাকাটি করছে কেন? বিয়ের আগে মুখ দেখেনি, মুখ দেখার পর মনে হয় আর পছন্দ হয়নি। বেশি খাইতে গেলে যা হয় আর কি। মেয়ে পড়ে অনার্স সেকেন্ড ইয়ার, বিয়ে দিয়েছে বিসিএস ক্যাডারের সাথে। আমরা জানতাম এমন কিছুই হবে। আরে মনে হয় সারাহর ওই বরকে পছন্দ হয়নি। সারাহ হচ্ছে মডার্ন মেয়ে, বরের বয়স একটু বেশি দেখে ওর আর ভালো লাগছে না, এই জন্য কান্নাকাটি করছে। অন্য একজন বলছে, সারা যাকে দেখে মনে হচ্ছে খুব সাদাসিধে। সারা যে ডেঞ্জারাস আর মডার্ন মেয়ে, এই সাদাসিধা যাকে পায়ের নিচে রাখবে। এইবার দেখা যাবে সারাক্ষণ জিন্স পরে ঘোরা মেয়ে কিভাবে শাড়ির আঁচলে যায়। আগে তো বলতো আমি জীবন নিয়েও শাড়ি পরবো না। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। মানুষ পারে কিভাবে এরকম মন গড়া কথা বলতে? কিছু বলতে যাব তখনই দেখি তরির মুখটা গুমট মেঘের মতো কালো হয়ে আছে। ওর বোধহয় কষ্ট হচ্ছে আমার পরিবারের ভালোবাসা দেখে। ওর কি হৃদয় জ্বলছে, উড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে।
হবে না কেন? আজ ওর জীবনটাও এমন হতে পারতো। আম্মু আব্বুকে বললাম, আম্মু বাবা, আমার সাথে যে মেয়েটা এসেছে সে আমার যা, ওর নাম তরি। ওর মা বাবা কেউ নেই, ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে, একটু দেখো না প্লিজ। আমার খেয়াল রাখতে হবে না, ওকে যত্ন করো তোমরা। আমার বাবা মাকে কোনো জিনিস বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া লাগে না, তাদের সামান্য বলেই বুঝে যায়। আমার আম্মু গিয়ে তরির 2 গালে হাত রেখে বলল, মামুনি, মুখটা আমার শুকনো লাগছে কেন? তরির লুকায়িত কান্না সামলানোর চেষ্টা করে বলল, আজ থেকে তুমিও আমার মেয়ে, বুঝলে? একটুও মায়ের অভাব বোধ করবে না। বলেই আম্মু পরম আদরে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরলো। বাবা বললেন, মা তোরি, আমরা আছি, কিসের কষ্ট মা? যা ভেতরে যা, অনেক ক্লান্ত তোরা। আম্মু আর বাবা তরির প্রতি এমন সহানুভূতিশীলতা আমার খুব ভালো লাগলো। রোশন স্যারকে দুলাভাই কখন ভেতরে নিয়ে গেছেন জানি না, শাড়িতে 2 দিন যেন দম বন্ধ হয়ে আসছিল। শাড়ি 3 পিস পরার অভ্যাস আমার নেই, জিন্সের টি শার্ট পরে বাসায়, কলেজে জিন্সের উপরে টপস বা কামিজ। নিজের রুমে এসে তবাস করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম, প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। আহ, কি শান্তি! রুমের দরজা লাগিয়ে দিলাম। এখনই এই শাড়ি নামক অশান্তি থেকে বিদায় নেব। আলমারি থেকে ব্লু জিন্স আর একটা লং টপস বের করলাম। শাড়ি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে আগে টপস পরে নিলাম। জিন্স পরতে পরতে পেটিকোট খুলে ছুঁড়ে মারতেই আতঙ্কে শিউরে উঠলাম। ওয়াশরুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন রোশন স্যার। ওনার মুখের উপরে গিয়ে পড়েছে পেটিকোট। উনি কই ছিলেন? আসলেন কোন জায়গা থেকে? আমি তো দরজা লাগিয়ে দিয়েছি। ও মাই গড, উনি কি দেখে ফেলেছেন আমার চেঞ্জ করা? হতবিহ্বলের মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি পেটিকোটটা মুখ থেকে সরিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। কি আশ্চর্য রকম সে চাহনি! আমার চক্ষুদায় কপাল অতিক্রম করেছে। হাত পায়ের আঙুল নাড়াচাড়া করছি শুধু। ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম, উনি ওয়াশরুমে ছিলেন। ভেজা চুল, ভেজা শরীর, গোসল করেছেন। পেটিকোট হাতে ধরে ধীর গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালেন। কপালের চামড়ায় ভাঁজ পড়েছে কয়েকটা। আমি অনামিকা আঙুল কামড়ে ধরে তাকিয়ে আছি ওনার দিকে। উনিও অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমি এবার একটু সরে দাঁড়িয়ে বললাম, আপনি ভেতরেই ছিলেন? এই ঘর ছিলেন কিভাবে? দুলাভাই চিনিয়ে দিলেন। ভেতরে কি করছিলেন? ভুলে গিয়েছো গাড়ির ঘটনা? এখন গোসল না করলে হতো? আমি কখন রুমে এসেছি জানেন? আপনি তখন কোথায় ছিলেন? ভেতরে। বেরোলেন কখন? যখন চেঞ্জ করেছিলে। কি এত বিশ্রী আপনি? একজন শিক্ষক হয়ে এইসব অশ্লীলতা করেন কিভাবে? লজ্জা করলো না আপনার? আমার লজ্জা করে বলেই ওয়াশরুমে যাই, তোমার মতো খোলা ময়দানে চেঞ্জ করি না। লিসেন, ইটস মাই রুম। আমি দরজা লাগিয়ে চেঞ্জ করেছিলাম। কে জানতো ভেতরে আপনি? আপনি কি দেখেছেন সত্যি করে বলুন। বললে শুনতে পারবে? ওকে ফাইন, আইসে। না না, বলতে হবে না। আমি কিছুতেই শুনতে পারবো না। এখন আমার কি হবে? স্টুপিড, আমি কিছুই দেখিনি। এভাবে চেঞ্জ করার সময় জিনিসপত্র ছুটতে হয়। পেটিকোট পরেছিল মুখে, ভাগ্যিস আর কিছু পরেনি। আপনি মিথ্যে বলছেন, নিশ্চয়ই দেখে নিয়েছেন সব। আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন স্যার। সর্বনাশ আর তোমার কোথায় হলো? যা হওয়ার তা তো আমারই হয়েছে। ভয়ানক সর্বনাশ, সারা সিদ্দিকি। আল্লাহ, আমি আবার কি করলাম নাকি? ঘড়িতে সময় রাত 10:15। ডিনার শেষ করে ড্রয়িং রুমে বসে আছি। আম্মু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি এসব কি পোশাক পরেছো সারা? এখন তোমার বিয়ে হয়েছে মা, জামাই একটা সম্মানজনক পেশায় আছে। তোমার এসব পোশাক দেখলে মানুষ জামাইকেই কথা শোনাবে। আর এমন পোশাক পরো না মা। আম্মু তুমি জানো না আমি কমফোর্ট ফিল করি না অন্য কিছুতে। করতে হবে মা, মানিয়ে নিতে হবে সব। রোশন স্যার আমার
দুঃখী দুঃখী মুখের দিকে তাকিয়ে বলি, আম্মা সমস্যা নেই, ওর যা ভালো লাগে তাই পড়ুক। না বাবা, তুমি এসব প্রশ্রয় দিও না, মানুষ তোমাকেই কথা শোনাবে। আমার সময় হোক ও নিজেই এসব ত্যাগ করবে, নিজের মন থেকে জোর করার কোনো দরকার নেই। আমিও তৎক্ষণাৎ বলে উঠলাম, আম্মু, তোমার জামাই যদি আমাকে এইসব নিয়ে প্রেশার করে তাহলে আমি কারফুজারি করব, সমস্ত পুরুষদের বিরুদ্ধে কারফুজারি করব। তাদেরকেও দাঁড়িয়ে রাখতে হবে, পাঞ্জাবি পায়জামা টুপি এইসব পরিধান করতে হবে, তবেই আমাকে নিষেধ করতে হবে। উফ, এই মেয়েটা কবে বুঝবে? সব সময় এত কথা বলতে নেই, স্বামীর সাথে এসব নিয়ে ঝগড়া করতে নেই। আমার মেয়ে কি সব থেকে ঝগড়ুটে বউ হবে শ্বশুর বাড়িতে? মানুষ আমাকে বলবে আমি মেয়েকে কোনো শিক্ষা দিতে পারিনি। আম্মু, উচিত কথা শুনতে খারাপ শোনা যায়, বুঝলে? আর তাছাড়া মানুষ তো বলবেই, মানুষের কাজ বলা বলি। তবুও আমাকে মানুষের কথাও গুরুত্ব দিতে হবে। মানুষ কি নিয়ে সমালোচনা করছে, সেটা ভালো না খারাপ, সেটা নিয়েও ভাবতে হবে। আম্মু, আমার কথা সব যদি আমি একাই ভাবো তাহলে মানুষ কি ভাববে বলো তো? ভাবার জন্য পাড়া প্রতিবেশীরা আছে তো, তারা ভাববে একদম বিনা বেতনের কর্মচারী। আমাদের বিষয় এমন অনেক কথা আছে যা আমরা জানি না, অথচ মানুষ জানে। ওয়াও, আমি মুগ্ধ আম্মু তাদের মানবতা দেখে। মানবতা আজও বেঁচে আছে, না হলে এইভাবে কেউ কাকে নিয়ে ভাবতে পারে? এইভাবে গড় করে কথা বললে জামাই কি ভাববে বলো তো? ভাববে একটা ঝগড়ুটে মেয়ে বিয়ে করেছে। যার সাথে তাই ভাববে আম্মু। আমি কোনো শান্তশিষ্ট নম্রভদ্র মেয়ে নই। আমি উচিত কথা বলতে জানি আর বলবো। উচিত কথা বলাকে যদি বেয়াদব বলা হয় তাহলে হ্যাঁ, তোমার মেয়ের জামাইয়ের কপাল খারাপ, সে একটা বেয়াদব বউ পেয়েছে। আল্লাহ, এই মেয়েকে নিয়ে যে কি করি? আজ এত চেতে আছো কেন তুমি? যেতে থাকবো না কেন? তোমার বান্ধবী মানে মফিজ কাকার বউ কি বলেছে জানো? আমার বান্ধবী কে? সে আমার বান্ধবী হলো কিভাবে? তোমার বেস্ট ফ্রেন্ড, শুধু বান্ধবী নয়, গলায় গলায় পীড়িত তোমার। এটা যশোরের সব মানুষই জানে আম্মু। আচ্ছা মানলাম, আমার বান্ধবী কি বলেছে? আমার বর নাকি বুড়ো। সাথে সাথে রোশন স্যার আমার দিকে তাকালেন। আম্মু বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি কি কথাটা জোরে বলে ভুল করে ফেললাম? আম্মু যেন ভীষণ রকমের লজ্জা পেয়েছে। রোশন স্যার ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছেন। ওনার কি পেস্টিচে লাগলো? আম্মু আমাকে ধমক দিয়ে বলল, যাও ঘুমাও যাও। রোহান তার বাবার সাথে কথা বলার জন্য বায়না করছে। তোরই আপুর নাম্বার থেকে বারবার কল দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে, অথচ বিজি দেখাচ্ছে। বুঝতে বাকি রইল না ছোঁয়ার সাথে কথা বলছে। তোরিও বুঝতে পারছে ওশান ছোঁয়ার সাথেই কথা বলছে। তোরির চোখে পানি ছলছল করছে। আপু আর দুলাভাই খুব খুনসুটি করছে। তোরি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। কষ্ট হওয়াটাই স্বাভাবিক বিষয়। কে না চায় তার নিজের স্বামীর সাথে এমন সুন্দর সম্পর্কে থাকতে? আমার আপু সেলাইয়ের কাজ জানে, সাথে একটা পার্লারও আছে। তোরির মন অন্যদিকে ঘোরাতে আপুকে বললাম, আপু 10টা 3 পিস তোরির গায়ের মাপ নিয়ে বানিয়ে দাও। আমরা যে 2 দিন থাকবো তোমার আর কোনো কাজ নেই, তোরির জন্য 3 পিস বানাও, আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দিব। আপু আমাদিকে তাকিয়ে বলল, খুব টাকা হয়েছে তাই না? তুই আমার কেউ না, তোরই আমার বোন। ওর জন্য আমি সব করতে পারবো। তোরই একটা কিউটের ডিব্বা, সাজালে পুতুল লাগবে। আপু দুলাভাইকে বলল, তুমি দাদুদের সাথে ঘুমো, আমি তোরিকে নিয়ে ঘুমাবো। একটা রাত বউ ছাড়া কষ্ট হবে, তো বউ মানিয়ে নিব। তোরি রোশন স্যারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আম্মা বকবে তো যদি 3 পিস পরি? ভাবিকে নিষেধ করুন। আমি তো ভাবছিলাম যে 2-3টা শাড়ি কিনেছে, ওটা আমার জন্য। তোমার ভাবিকে নিষেধ করেও লাভ নেই, যা ভেবেছে তাই করবে। আম্মাকে কি বলবো? আচ্ছা আমি দেখবো। এইদিকে এই মেয়ে যদি বাড়ি গিয়ে জিন্স পরে কি হবে সেই চিন্তায় আছি। তোরির কথা শুনে আমি এগিয়ে এসে বললাম, তোমাকে যদি 3 পিস পরা নিয়ে কিছু বলে তাহলে আমি তোমাকে জিন্সও পরাবো। আম্মা দেখবে তোরই শাড়ি ছেড়ে জিন্স পরেছে। হ্যাঁ, শাড়িতে নারী,
এ কথা ঠিক, শাড়ি নারীর সঠিক পোশাক। এর বাহিরেও তো মেয়েদের কিছু শখ থাকতে পারে, সেগুলোও পূরণ করতে দেওয়া উচিত। মেয়ে বলে কি সব ইচ্ছা মনের মাঝে দাফন করতে হবে? এইসব নিয়ম আমি মানি না। আমাকে বলো, শাড়িতে তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার যেটাতে সুবিধা হয় সেটা পরো। তাহলে আমি নিজের বিবেক থেকেই ভেবে দেখব কি করা উচিত। কিন্তু আমাকে কড়া শিকল আর শাসনে বাঁধতে চাইলে সেটা পসিবল না। আমাকে ভালোবেসে বাঁধতে হবে। কথাটা রোজা স্যারকে শুনিয়ে শুনিয়ে বললাম। জ্ঞান থাকতে বুঝে নিবে, আমাকে ভালোবাসতে হবে। রোজা স্যার চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। রাতে ঘুমানোর জন্য বেডরুমে গেলাম। উনি দেখলাম সুটকেসের মধ্যে কিছু একটা খুঁজছেন। আমি দরজায় দাঁড়িয়ে বড় করছি। খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলাম, কি করছেন? ট্রাউজার। এখন পরবেন? না হলে ঘুমাবো কিভাবে? গ্যাবার্টিং পরে কি ঘুমানো যায়? ট্রাউজার পরেও কি ঘুমানো যায়? তাহলে কি পরবো? লুঙ্গি পরবেন। আমার তো মনে হয় লুঙ্গি পরে ঘুমানোই আরামদায়ক। এনে দিব বাবার থেকে একটা। নো, আমি লুঙ্গি পরেই ঘুমাই রাতে। তবে তোমার সাথে ঘুমাতে গিয়ে লুঙ্গি পরতে পারবো না। কেন? রিক্স আছে। তোমার মতো পেটিকুটের নিচে আন্ডারওয়্যার পরা লাগবে। আমি ফিক করে হেসে দিলাম ওনার কথা শুনে। ইজ্জতের ভয় সবারই আছে। প্রতিটা সিঙ্গেল মানুষ যাদের একা ঘুমানোর অভ্যাস, হঠাৎ একজনের সাথে ঘুমানো কি বিশ্রী ফিলিংস। উনি কালো ট্রাউজার আর বাদামি একটা গেঞ্জি পরে বিছানায় এসে বালিশে হেলান দিয়ে বসলেন, পা দুটো মেলানো। আমিও ওয়াশরুমে গিয়ে প্লাজো আর সুতির কামিজ পরে নিলাম। প্লাজোর নিচে গিট দিয়ে সেফটি পিন আটকে দিলাম যেন উপরে না ওঠে। ওড়না খুব শক্তভাবে পেঁচিয়ে নিয়ে 2-4টা সেফটি পিন দিয়ে আটকে নিলাম। ঘর জুড়ে পাইচারি করছি। ছোঁয়াকে জানানো বাকি অনেক কিছু। নতুন একটা ফেসবুক আইডি খুলতে হবে। উনি আমাকে পর্যবেক্ষণ করে বললেন, দরজা কি খোলা রেখে ঘুমাবে? আমার ঘুম পাচ্ছে, জানালা বন্ধ করে দাও। দুপুরে একবার ভীষণ লজ্জা পেয়েছি, তাই এখন বাবা না ঘুমালে দরজা লাগাবো না। ছি, কি লজ্জার ব্যাপার। দুপুরে আপু আর দোলা ভাই জোর করে ওনাকে আর আমাকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। লজ্জায় আমার কেমন মরি মরি অবস্থা। বিয়ের পর বাবার বাড়িতে এসে দিন দুপুরে ঘরে দরজা দেওয়ার মতো লজ্জাজনক কাজ দুনিয়াতে বোধ হয় আর নেই। তাই এখন বাবা ঘুমাবে, তারপরই দরজা লাগাবো। রোসা স্যার ব্রু উঠিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, তুমি কি দরজা নক করবে না? ওভাবে থম মেরে কি ভাবছো? দেখুন, বাবা আগে ঘুমিয়ে যাক, নয়তো ভাববে দেখো মেয়ে কেমন নির্লজ্জ, জামাই পেয়েই ঘরে দরজা লাগিয়েছে। এই মেয়ে তাহলে বিয়ের জন্য কত পাগল ছিল। উপরে উপরে যতই বলুক বিয়ে করব না, মনে মনে ঠিকই বিয়ে পাগলি ছিল। ছিলে না? না, মোটেও না। মেসেঞ্জার প্যানেলে কি লিখতে ভুলিনি কিন্তু। ওটা তো এমনি দুষ্টুমি করতাম। তুমি যে কোন লেভেলে দুষ্টু তা আমি ভালো করে বুঝেছি। উনি ফোন কল করছেন চুপচাপ। আমি ফ্লোরে বসে আমার ফোন দিয়ে নতুন আইডি খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কয়েক দফা চেষ্টার পর হিমশিম খেয়ে রাগে ফোনটা আছাড় মারলাম। আমার এই মুহূর্তে ছোঁয়ার সাথে যোগাযোগ করতেই হবে। ফোনে যে কথা বলবো সে সুযোগটুকুও পাচ্ছি না। আমাকে মেসেঞ্জারে জানাতে হবে, আমাদের ফ্রেন্ডদের নিয়ে প্যানেল খুলে জানাতে হবে। আমাকে ফোন আছাড় মারতে দেখে উনি বললেন, কি সমস্যা? ফোন আসা মারছো কেন? সেই কখন থেকে ফেসবুকের আইডি খোলার চেষ্টা করছি, হচ্ছেই না। আগের আইডি কি হয়েছে? নষ্ট হয়ে গিয়েছে, নিউ আইডি খুলবো। হচ্ছে না কেন? নতুন নাম্বার লাগবে। এই নাম্বার দিয়ে অনেক আইডি খুলেছি। কতগুলা? হিসাব রাখিনি। ওয়াও, তাহলে আম্মু বা অন্য কারো নাম্বার দিয়ে খোলো। আম্মু, বাবা, দাদা, আপু, আশেপাশে চাচা চাচি, মোটামুটি পরিচিত যত মানুষ আছে, আত্মীয় স্বজন, কারো নাম্বার দিয়ে আইডি খুলতে বাকি নেই। আইডি খুলেছি আর বাদ দিয়েছি। কোনো সমস্যা মনে হচ্ছে বাদ দিয়েছি। মার্ক জাকারবার্গের উচিত তোমাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত ঘোষণা করা।
অপমান করছেন করেন, কিন্তু এখন কি করব? এই মুহূর্তে তো আর কেউ বাদ নেই যার সিম দিয়ে আইডি খুলবো। আছে আর একজন, সে হলো রুশান সিদ্দিকী। দাও, খুলে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, দিন। আইডির নাম কি দিব? অ্যাঞ্জেল সারা দিয়েছিলাম, জীবনের প্রথম আইডিটা। আর ক্যাপশন কি দিতাম জানেন? উনি ভ্রুকুচকে প্রশ্ন করলেন। কি? প্রথমে HI মানে হাই লিখে নিজের একটা ছবি আপলোড করতাম। তারপর? তারপর শাড়ি পরা ছবিতে ক্যাপশন দিতাম, শাড়িতে কেমন লাগছে বন্ধুরা। তারপর? সিঙ্গেল ছবি আপলোড দিয়ে পোস্ট দিতাম, আমাকে কেমন লাগছে বন্ধুরা। তারপর? গ্রামের মেয়ে বলে কেউ লাইক দেয় না। তারপর? শুধু তারপর তারপর করছেন কেন? তার আর কোনো পর নেই, শুধু আপন। এখন কি দেব? অ্যাঞ্জেল সারা? এ মা, না, আমার প্রেস্টিজে লাগবে। আপনার ইচ্ছা মতো দিন। সারা সিদ্দিকী দিলাম। আচ্ছা দেন। পাসওয়ার্ড কি দিব? ভেবে নেই। কি ভাবছ? কার বাচ্চা দিবা, তাই না? না। তাহলে বলো। আমি ওনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আড়ালে গিয়ে পাসওয়ার্ড দিলাম, যাতে উনি দেখতে না পারেন। উনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। আইডি ঠিক হওয়ার পর রিল্যাক্স হলাম। ভ্রু উঁচিয়ে বলেন, বারবার সাউন্ড উচ্চারণ করবে না মুখ দিয়ে, শুনতে অন্যরকম শোনায়। সন্ধ্যা নয় জিজ্ঞেস করলাম, কেমন শোনায়? না, কিছু না। বলুন আগে, আপনাকে বলতেই হবে। কাউকে চুমু দিয়েছো কখনো? ইস, কি লজ্জার কথা। লজ্জা মিশ্রিত মুখে তাকিয়ে পড়লাম। আমার কি আগে বিয়ে হয়েছিল নাকি? ও, বর্ষার কাউকে চুমু দেওয়া যায় না? না। তোমার বর তাহলে অনেক চুমু পাচ্ছে, তাই না? কি ফাজিল এই লোকটা, দেখে যেমন মনে হয় তেমন নয়, কথা কম বলে, আবার ফাজিলও আছে। এরই মাঝে দেখলাম জানালায় উকি দিচ্ছে পাড়ার কয়েকজন মহিলা। পাড়া বলতে পাশের বাসারই, দুপুরের সেই মহিলাগুলো। আমি জানালার পাশে গিয়ে বললাম, এই দাঁড়ান, উকি দিচ্ছেন কেন এত রাতে? একটু জামাইকে দেখছি। আপনারা দুপুরে কি বলছিলেন? আমার বরের আমাকে দেখে পছন্দ নয়? কেন, আমার বরের কি আপনাদের দেখে পছন্দ হয়েছিল? আপনাদের সাহস হয় কি করে এলোমেলো ভাবে কথা বলার? আমার বর আপনাদের কানে কানে বলেছে আমাকে পছন্দ হয়নি, আর বলেছে আপনাদের বিয়ে করবে। আমার বরের বয়স বেশি? আপনাদের বর কি ফিডার খায় আন্টি? শুনুন, আমি আর আমার বর বয়সে পারফেক্ট, আর এত রাতে পাড়া দিয়ে বেড়াচ্ছেন কেন? লজ্জা থাকলে আর কোনোদিন মানুষকে নিয়ে এসব বলবেন না। শুনে, আমার বর আমাকে দেখেই পাগল হয়ে গিয়েছে। এই শুনুন, আপনার নাকি আমাকে পছন্দ হয়নি? ওনার কি হাসি পাচ্ছে? শুকনো কাশি দিয়ে বলেন, মানুষের কথায় কান দিতে নেই। আমি কি কাউকে বলেছি আমার পছন্দ নয়? আমার প্রথম পছন্দ তুমি। মহিলাদের মুখের উপর জানালার লাগি দিয়ে বললাম, ধন্যবাদ লেকচারার সাহেব, যদি চুপ থাকতেন খবর ছিল। আমি জানতাম আমার খবর ছিল, তাই আর ভুল করিনি। হঠাৎ মধ্যরাতে ঘুমের মাঝে শ্বাস আটকে গিয়েছে আমার। কিছুতেই শ্বাস নিতে পারছিলাম না, ছটপট করছি আর হাঁপাচ্ছি। রোশন স্যারের ঘুম ভেঙে গেল। আমাকে ছটপট করতে দেখে উনি চটজলদি উঠে পড়লেন। গলায় ওড়না আটকে গিয়েছে আমার। তড়ি ঘড়ি করে আমাকে উঠিয়ে বসালেন, গলা থেকে ওড়না সরিয়ে দিলেন। কেমন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দ্রুত শ্বাস নিচ্ছি আর হাঁপাচ্ছি। উনি আমাকে এভাবে দেখে দ্রুত ওনার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলেন। ওনার মাঝে কেমন যেন ব্যাকুলতা দেখছি। আমাকে কষ্ট পেতে দেখে ওনার চোখে ভয় আর কষ্ট উভয়ই দেখলাম। কেমন অস্থির হয়ে পড়লেন। সারা, কষ্ট হচ্ছে তোমার? খারাপ লাগছে? বলি জগ থেকে পানি নিয়ে খাইয়ে দিলেন আমাকে। আমি কিছুই বলতে পারছি না। উনি আমাকে ওনার বুকের সাথে পরম আদরে আগলে রেখে মোলায়েম কণ্ঠে বললেন, বিয়ের আগে শুনেছিলাম
আমি যাকে বিয়ে করেছি সে খুব উচ্ছৃঙ্খল, পোশাকের কোনো ঠিক নেই। যেই মেয়ে বিবাহিত স্বামীর সামনে নিজের শরীর রাখতে গিয়ে নিজের জীবন দিতে যায়, সেই মেয়ে অন্য পুরুষের সামনে নিজেকে কতটা হেফাজতে রেখেছে সে আইডিয়া আমার হয়েছে। মানুষের কথা আমি কানে নেইনি, আমি জানতাম তুমি সব দিক থেকে পারফেক্ট মেয়ে। এটুকু বলে আরো শক্তভাবে আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি কোনো কথা না বলে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ওনার বুকে চুপ করে পড়ে রইলাম। শরীর অবশ হয়ে আসছে আমার। কেমন যেন মনে হচ্ছে উনি পরম মমতা আর আদরে হাত বোলাচ্ছেন আমার মাথায়। হঠাৎই খেয়াল হলো ওনার বলা কথাটা। উনি জানতেন আমি ভালো, মানে উনি কি জানতেন আমার সাথে বিয়ে হবে? শুনশান নীরবতা বিরাজ করছে চারিদিকে। নিশ্চুপ প্রকৃতির মাঝে আমার কর্ণকুহরে পৌঁছচ্ছে ওনার হৃদস্পন্দন। আমি অদ্ভুত এক ভালো লাগা অনুভব করছি, যেন পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মিটছে আমার। এটা কেমন ভালো লাগা যা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। রোজা স্যার ঘুমিয়ে পড়েছেন, কপালে একটা হাত ঠেকানো। আমি ওনার চোখ থেকে চশমা খুলে রেখে দিলাম। উনি কি কিছুক্ষণ আগেও চশমা পরেছিলেন? কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানুষটার দিকে। ঘুম নেই আমার দুই চোখের পাতায়। ছোঁয়া কুমিল্লা গিয়েছে ওর মামাতো বোনের বিয়েতে। এই মুহূর্তে ছোঁয়াকে কিভাবে জানাবো সবটা? ফোনে এসব বললেও বিশ্বাস করবে না। ছোঁয়া আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ওর জীবনটা এভাবে নষ্ট হোক সেটা আমি কখনোই চাই না। রোশন স্যারের মা আরেকটা সমস্যা। আমি তাকিয়ে আছি রোশন স্যারের দিকে। এই মানুষটা কষ্ট পেলে আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না। ওনার মায়ের ব্যাপারে যদি এইভাবে সবটা জানিয়ে দিই তাহলে উনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন। তাছাড়া মাত্র 2 দিন আমার ওই বাড়িতে বিয়ে হয়েছি, এক্ষুনি এত বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না। কোনো কিছুই গরম খাওয়া উচিত হবে না। আমার কথা কেউ এখন মেনে নিবে না, উল্টা আমাকে ও বাড়ি ছেড়ে চলে আসতেও হতে পারে। অবশেষে তোরই একা হয়ে যাবে, আরো বেশি কষ্ট নেমে আসবে তোর জীবনে। আমি বেশি বাড়াবাড়ি করলে রোশন স্যার আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে পারেন। যদি রোশন স্যার আমার কথা বিশ্বাস করেও নেন তাহলেও কষ্ট পাবেন। মায়ের থেকে সম্মানিত আর ভালোবাসার মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। সেই মায়ের সম্পর্কে খারাপ ধারণা কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি তোরের ভালো চাই, কিন্তু একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে চাই না। তোরিকে ভালো প্রমাণ করতে আমি খারাপ হব। আমি অনিচ্ছায় খারাপ ব্যবহার করব, যাতে অন্তত বুঝতে পারেন উনি যাকে অবহেলা করেন সেই ওনাকে ভালোবাসেন। তাছাড়া তোরির জন্য ভিন্ন কিছু ভাবতে হবে। তোরিকে স্বাবলম্বী করে তুলতে হবে। লেখাপড়া না শিখেও তো মানুষ কতভাবে স্বাবলম্বী হতে পারে। টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে, কথাটা মিথ্যে না। আজ টাকা থাকলে ওশানও তোরির জন্য পাগল থাকতো। তোরিকে আমি লেখাপড়া শেখাবো। কেটে গিয়েছে 15 দিন। ছোঁয়া কুমিল্লা ছেড়ে চলে এসেছে। আমাদের 2nd ইয়ারের ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে। কাল সকাল হলে আমাকে কলেজ যেতে হবে। ছোঁয়ার সাথে অনেক কথা আছে আমার। কাক ডাকা ফোন, শরীর ঠান্ডা হিম হয়ে আছে। জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করছি। শীতল হাওয়াতে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠেছে। হঠাৎ গায়ে আরামদায়ক কিছু অনুভব হলো। ঘুমে বিভোর থাকা অবস্থায় শরীরে উষ্ণ কিছু অনুভব করলাম। হঠাৎ পাতলা চাদরের আবরণে ঢেকে গেল সারা শরীর। আরামদায়ক পরিবেশে চাদরটা ভালোভাবে গায়ে টেনে নিয়ে পাশে থাকা কোলবালিশটা ভালো করে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। ঘুমে অচেতন আমি। কানে ঝুমঝুম শব্দ ভেসে আসছে, কর্ণকুহরে শ্রুতি মধুর লাগছে। ঠান্ডা প্রবলতা ক্রমশ বেড়েই চলেছে, সেই সাথে পাল্লা দিয়ে উষ্ণতাও বেড়ে চলেছে। ঘুমন্ত অবস্থায় নিজের ভেতরে কেমন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। মাতাল করা এক অনুভূতি। কিসের অনুভূতি বুঝতে পারছি না, তবে আমাকে নেশার মতো টানছে। নিজের শরীরের অনুভূতির অদ্ভুত এক পরিবর্তন বুঝতে পারছি। পৃথিবীর শ্রেষ্ঠ এক ভালো লাগার অনুভূতি। উষ্ণতা অনুভব হচ্ছে। ধীরে ধীরে
আমার ইন্দ্রিয় শক্তি জাগ্রত হচ্ছে, সমস্ত ইন্দ্রিয় ঘুমের দেশ থেকে সজাগ হচ্ছে। আমি বুঝতে পারছি কারণ আড়ষ্ট হাতের বাঁধনে আমি আবদ্ধ, কারণ উষ্ণতায় মাতোয়ারা, কারণ ঘন গাঢ় উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখের উপরে, কারণ ওষ্ঠ মিলিত হয়েছে আমার ওষ্ঠে। আস্তে করে চোখ জোড়া খুললাম। কোল বালিশ ভেবে জড়িয়ে থাকা মানুষটা পৌঁছান স্যার। আমার মতো করেই উনিও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন খুব শক্ত করে, দুজনের ওষ্ঠতায় একত্রিত। উনি ঘুমে বিভোর, কিন্তু ওনার ঘুমন্ত অনুভূতি জাগ্রত। আমি খেয়াল করছি উনি নেশাক্ত এক অনুভবে আমাকে টানছেন ওনার দিকে। উনিও কি আমার মতোই কোল বালিশ ভেবে এমন করছেন? দুজনের শরীরে একটা কাঁথা। ইস, কি লজ্জা! ভয়ানক কিছু ঘটে যায়নি তো আবার? যে অবস্থায় আছি এর থেকে ভয়ানক কিছু আর কি হতে পারে? লজ্জায় ভয়ঙ্কর এক অবস্থা আমার। ওনার সাথে আর ঝগড়া করব কিভাবে? আজ যা ঘটলো, উনি আমার কাছে এলেন কখন? ওনার শক্তপোক্ত বাঁধন থেকে তো ছোটারও উপায় নেই, যেন শক্ত এক শিকলে বাঁধা আমি। কখন মিলিত হয়েছি দুজন? উনি তো এতটা বেখেয়ালি নন, ঘুমালে তো এক চুরও নড়েন না। তাহলে আজ কিভাবে আমার কাছাকাছি এলেন? আর আমারই বা এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে ভুল করে কাছে এসে বুঝি জীবনের শ্রেষ্ঠ সুখ পেলাম। ওনার স্পর্শে এত ভালো লাগা, এত নেশা, এত দীপ, যেন আমার দীর্ঘদিনের পিপাসিত হৃদয় শীতল হলো। একটা রাগী গম্ভীর মানুষের শরীরের গন্ধ এত দারুণ হয়, এত ভালো লাগা, এত অনুভূতি মিশ্রিত থাকে। চোখ বন্ধ করে পড়ে রইলাম ওনার বুকে। এই ভালো লাগার মুহূর্তটুকু শেষ না হোক। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বিরতিহীন বৃষ্টি। বৃষ্টির জন্যই বুঝি ঠান্ডা অনুভব হচ্ছিল। উনি তো আরামে ঘুমাচ্ছেন, আমি আর কতক্ষণ এভাবে থাকবো? জানালার একটা পাল্লা খুলে গিয়েছে, বৃষ্টি ছিটে এসে ভিজে যাচ্ছে ঘর। খয়েরি কালারের পর্দাটা উঠছে। জানালার সোজা ল্যাপটপ টেবিলে ল্যাপটপ রাখা, বৃষ্টির পানি এসে সেটা ভিজে যাচ্ছে। আজ আবার ফর্ম ফিল আপ করতে হবে সেকেন্ড ইয়ারে। 9টার মধ্যে ব্যাংকে পৌঁছতে হবে। কলেজে অনেক কাজ আছে। আজ লাস্ট ডেট ফর্ম ফিল আপের। ছোঁয়া গতকাল কুমিল্লা থেকে ফিরেছে। ওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 7:30 বাজে। ইস, তোরই একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই। ওনাকে ঠেলে সরিয়ে ওঠার চেষ্টা করলাম। আমার কিছুক্ষণ নাড়াচড়ার পর উনি চোখ মেললেন। এভাবে আমাকে ওনার সাথে মিশে থাকতে দেখে চট জলদি উঠে বসে বললেন, উস, তুমি? ওনার চোখে মুখে সে কি লজ্জা! লজ্জায় আমি নিজেই মিয়ে যা। লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমি বিছানা ত্যাগ করে ওড়না খোঁজাখুঁজি করে দেখলাম ফ্লোরে পড়ে আছে ওড়নাটা। ফ্লোর থেকে ওড়না তুলে গায়ে দিয়ে ওনার ল্যাপটপটা জানালার সাইড থেকে সরিয়ে এনে পড়লাম। ওভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি ঘুমোলে আপনি তার ফায়দা নেন, তাই না? উনি কেমন চিন্তিত, সাথে লজ্জিত মনে হচ্ছে। সামনের চুল হাত দিয়ে চিরুনি করতে করতে বলেন, আমি কেন ফায়দা নিতে যাব? আমি একটুও যাইনি, আপনি এসেছেন। আপনাকে আমি ওড়না খুলতে দেখেছিলাম, বাট আমার মনে হলো আমি ওটা স্বপ্ন দেখছিলাম। ওটা স্বপ্ন নয়, সত্য। গলায় ওড়না পেঁচিয়ে পটল তুলে ফেলতে, তাই সরিয়ে দিয়েছিলাম। এখন এসব অজুহাত দিচ্ছেন? আমার গায়ে কাঁথা আসলো কিভাবে? শীতে হিম হয়ে যাচ্ছিলে, তাই দেখে হেল্প করছিলাম। এটাও আমার দোষ? তাহলে আপনার কাছাকাছি গেলাম কিভাবে? আমি জানি সেটা, যে এসেছ। তুমি কিভাবে ঘুমাও একদিন ভিডিও করি, তাহলে বুঝবে। রাতে কতবার এসে আমাকে হামলা করো, বারবার কুলবালিশ ছেড়ে আমাকে এসে থাক। আর বললাম না। মোটেও আমি আপনার কাছাকাছি যাই না। আমি ঘুমিয়ে গেলে আপনি রেগুলার ওইসব করেন তাহলে? হোয়াট ডু ইউ মিন বাই ওইসব?
আপনি প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমিও প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছো ওসব করে এতদিন বেবির আম্মু হয়ে যেতে। ছি, এই লজ্জা! আপনার কি একটুও লজ্জা নেই? তুমি কি লজ্জা রাখতে দাও আমায়? আর হ্যাঁ, বিয়ে করা বউ আমার, ফায়দা নেওয়ার কি আছে? ওর কাছে আমার। আর আজ যা সর্বনাশ করলে আমি শেষ। নারী এইভাবেই পুরুষের সর্বনাশ করে। বলেই উনি ওয়াশরুমে ঢুকলেন। আল্লাহ, হোসেন স্যার দিন দিন আমার বেহায়া হয়ে যাচ্ছেন কেন? মুখে কি কিছুই আটকায় না ওনার? চুল ঠিক করে বাইরে বের হলাম। জোরে চা করে ডাইনিং এ দিয়েছে। আগুন গরম চা, ধোঁয়া উঠছে। খেয়াল করলাম তোরের মুখটা ভারী হয়ে আছে। ডাইনিং এ বসে শাশুড়ি, শ্বশুর, ওশান আর দাদু চা খাচ্ছে। তোরই কোনো কথা বলছেন, কিন্তু কেন? কি হয়েছে ওর? ওশানকে বেশ পরিপাটি লাগছে দেখতে। জিন্স গেঞ্জি পরে রেডি, যেন বাদ দিয়ে যাবে। আমাকে দেখে শাশুড়ি বললেন, কি ব্যাপার তোরি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সারাম্মাকে চা দাও। ওশান আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমিও ঘৃণা ভরা দৃষ্টিতে ওশানের দিকে তাকালাম। একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, না, আমি চা খাবো না এখন। তোরির কি মন খারাপ আম্মা? ও এমন চুপচাপ কেন? ও তো অলক্ষী, মুখ ওই রকম পেঁচার মতো করে রেখে সংসারটাই শেষ করে ফেললো। মুখ ওরকম রাখে কেন আম্মা? দাদু বললেন, ওর মনে কত সুখ যে তাই হাসবে। আহা বাবা, আপনি তো প্রশ্রয় দেবেন না, আপনার জন্যই মাথায় চড়েছে ও। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আসলে কি ঘটেছে। আমার দিকে তাকিয়ে বললাম, তোরই কি করেছে আম্মা? আরে মা, কাল যে তুমি শাড়িটা গোসল করে খুলে রেখেছিলে, ও সেটা ধুয়ে দেয়নি। আমার শাড়ি পরে আছে, তোমার বাবার লুঙ্গি, ওশানের লুঙ্গি সব পরে আছে। এত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কাপড়ের রং থাকে? ওর নাকি মনে নেই। নবাবজাদের মেয়ে নাকি, মনে নেই? পাখনা গজিয়েছে নাকি? খাওয়াটা কোন জায়গা থেকে আসে? বাপের বাড়ি থেকে তো 4 আনা সুতো আনার ক্ষমতা নেই। ঘুম থেকে উঠে সবার ভেজা কাপড় দেখে আমার মাথার ঠিক নেই। কাল আমার বিছানাও ঝেড়ে দেয়নি। এ বাড়ি থেকে আর কতবার দূর করব? মাগনা খাওয়া আছে, কোথায় আর যাবে? এ আপদ দূর হলে আমার ছেলেও বাঁচত, আমিও বাঁচতাম। ওশান বলে উঠল, কত মানুষ গলায় দড়ি দেয়, ও কি দড়িও চোখে দেখে না? আম্মা, ও আমার চোখের সামনে আসলেই আমার বিরক্ত লাগে। ওশানের দিকে তাকিয়ে বললাম, তোরির গায়ে হাত তুলেছো তুমি? এ কি নতুন? দেখো তো, হাতটা মুচড়ে কেমন ভেঙে ফেলেছে। রক্তকণিকা জ্বলে উঠলো আমার। তোরির হাতের দিকে তাকালাম আমি। হাতটা কেমন ফুলে উঠেছে, কষ্ট পাচ্ছে, কিন্তু শেয়ার করার মানুষ নেই। আমার ভেতরটা হুহু করে উঠলো যন্ত্রণায়। শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আপনাদের সবার কাপড় খুলে রেখেছিলেন কেন? না ধুয়ে ফেলে রেখেছিলেন কেন? তৎক্ষণাৎ আমার শাশুড়ি বলে উঠলেন, বাড়ির পুরুষ মানুষ কি পরনের কাপড় ধুতে পারে? আর ছেলের বিয়ের পর শাশুড়ি কেন কাপড় ধুবে? ধুতে পারবেন না মানে? তাহলে আপনার বড় ছেলে আমার কাপড় কিভাবে ধুয়ে দিল? কি বললে? আমার রোশন তোমার কাপড় ধুয়েছে? হ্যাঁ, ধুয়েছে। আপনার কাপড় এখন থেকে আমি ধুয়ে দিব আম্মা। আর ওশান আমার দেবর, ওরটাও আমি ধুয়ে দিব। মানে সবারটাই আমি ধুয়ে দিব। তোরই তো এতদিন ধুয়েছে, ও যেহেতু করতে চাইছে না, আমিই করব। ওশান চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। টেবিলের বাকিরাও অবাক হলো। শাশুড়ির ঘোর আপত্তি, সে আমাকে এসব করতে দিবে না। দাদু মুচকি হাসছেন আর বিড়বিড় করে বললেন, ধামাকা হবে বোঝাই যাচ্ছে। মৃন্ময়ের নাম্বার থেকে ফোন ক্রমাগত আসছে। আমি আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে? এত ফোন দিচ্ছিস কেন? জানিস না জামাই আছে আমার? আগের মতো ফ্রি থাকি না। সারা সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? তন্ময় সুইসাইড করেছে। আমি হসপিটালে আছি, অবস্থা ভালো না। ঘুমের ওষুধ খাইছি অনেকগুলো। কেন, কি হয়েছে ওর? সোয়ার জন্য। তুই তো জানিস তন্ময় সোয়াকে কত ভালোবাসে। জানি, বাট সুসাইডের কারণ? কাল সোয়া কুমিল্লা থেকে ফিরলে তন্ময় সোয়ার বাসার নিচে গিয়েছিল। সোয়ার জন্য 1 গুচ্ছ লাল গোলাপ, একটা পান্ডা, একটা 3 পিস নিয়ে গিয়েছিল।
তন্ময় টিউশনি টাকা জমিয়ে ওগুলো কিনেছিল, কিন্তু সোয়া তন্ময়কে বকেছে। আর গিফটগুলো তো নেয়নি, সাথে অনেক গালিগালাজ করেছে। বলেছে তন্ময় বন্ধু নামের কলঙ্ক। বন্ধু হয়ে কিসের প্রেম ভালোবাসা? বন্ধুত্বের মাঝে এসব কি? সে তন্ময়ের সাথে ফ্রেন্ডশিপ ব্যাকআপ করেছে, সাথে বলে দিয়েছে রোশান ছাড়া তার জীবনে কেউ জায়গা পাবে না। আরো অনেক কথা তন্ময় সহ্য করতে পারেনি। বিগত 4টা বছর তন্ময় সোয়াকে বুঝাচ্ছে, কিন্তু সোয়া লক্ষবার রিজেক্ট করে দিল। সোয়া বেশি রেগে গিয়েছে। তন্ময় বলেছে সে গরিব বলেই সোয়া তাকে চায় না। কাহিনী শেষ নেই, তুই আয়, এসে বাকিটা শুনিস। বাঁচবে তো? বলা যাচ্ছে না। তন্ময়ের মতো ফর্সা, ভালো হাইট, ভালো স্টুডেন্ট রেখে কিভাবে যে সোয়া রোশানের জন্য পাগল। কত মেয়ে তন্ময়কে প্রপোজ করলো, অথচ তন্ময় ছোঁয়ার জন্য পাগল। আমি দ্রুত চেঞ্জ করে রোশন স্যারকে কিছু না বলেই বেরিয়ে গেলাম সিটি হসপিটালের উদ্দেশ্যে। ঝুম বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছি, চারিদিকে ঢল নেমেছে। রাস্তায় ভ্যান, রিক্সা, অটো কোনো কিছুই দেখা মিলছে না। মাথার উপরে ধরে রাখা ছাতাটির উপর ঝমঝম করে নিত্য মেতেছে বৃষ্টিরা। পায়ের নিচ থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে। ছাতায় বাদ মানছে না। সাইড ব্যাগটা কোনো রকম ঝুলিয়ে নিয়ে এসেছি। মনটা বড্ড অস্থির হয়ে আছে। তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড, ওর কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। ভ্যান গাড়ির জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। মন দৌড়াচ্ছে। মন দৌড়ালে কি কখনো পথ ফোরায়? 8 ঘন্টা পর হাঁটার পরে একটা অটো দেখা পেলাম। অটোওয়ালাকে হাতের ইশারা করতেই থেমে গেল। জিজ্ঞেস করলাম, সিটি হসপিটাল যাবেন? না, আমি বাজার নিতে এসেছিলাম, আজ আর ভাড়া টানবো না, বাসায় গিয়ে ঘুমাবো। আধা ঘন্টা পরে আর একটা অটো পেয়েছি। এখানেও হতাশ হলাম, কিন্তু এনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এই অটোটা ধরতেই হবে। খুব কাকুতি মিনতি করে বললাম, মামা, আমার বন্ধু সুসাইড করেছে, অবস্থা খুব একটা ভালো না, এমার্জেন্সি হসপিটালে পৌঁছতে হবে আমাকে, প্লিজ চলুন। না না, ওই দিক এখন যাব না, তাছাড়া আর প্যাসেঞ্জারও পাওয়া যাবে না। মামা, আপনার ভাড়া তো 30 টাকা, আমি আপনাকে 200 টাকা দেবো, প্লিজ চলুন। আচ্ছা, ওঠেন। ঘন্টাখানেকের মাঝে ভিজে নিয়ে উপস্থিত হলাম সিটি হসপিটালে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে দীপ। দীপকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে, হাতে প্রেসক্রিপশন। রিসেপশনে কথা বলছে। দীপ আমাকে দেখেই চিন্তিত কণ্ঠে বলল, সারা, এসেছিস তুই? হাঁপাতে হাঁপাতে বললাম, তন্ময় কোথায় দীপ? কি কি অবস্থা ওর? দোতলায় আছে, গান ফিরে না কারণ আমি স্যালান নিয়ে আসছি, যা তুই। আমি ব্যস্ততার সাথে দোতলায় উঠলাম। খুব দ্রুত বেগে উঠে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখেই মৃন্ময় ডাক দিল, সারা, এদিকে আয়। তন্ময় অচেতন হয়ে পড়ে রয়েছে। স্যালাইন চলছে। ফর্সা গালে, খোঁচা খোঁচা দাড়িতে তন্ময়কে সব সময় সুন্দর লাগে। মুখটা ফ্যাকাশে হয়ে পড়ে আছে আজ। মৃন্ময়কে বললাম, ডাক্তার কি বলেছে? বললো আর একটু পরে আনলে কি হতো ঠিক নেই। তন্ময়ের বাড়িতে জানিয়েছিস? ওর মা অসুস্থ, আর কেউ নেই। শৈশবকালে বাবাও মারা গিয়েছে। একমাত্র ছেলের এমন খবর শুনলে আন্টির কি অবস্থা হবে এটা ভেবে বলিনি। তাতে আবার হাই প্রেশারের রোগী। তন্ময় কি পাগল হয়ে গিয়েছে? মৃন্ময় এমন একটা ভুল কিভাবে করলো? যদি কিছু হয়ে যেত? সারা, আমি আর দীপ জানি তন্ময় সোয়ার জন্য কতটা পাগল। মেসের ওয়াল জুড়ে সোয়ার নাম লেখা, ওয়াল জুড়ে সোয়ার ছবি টানানো। সোয়াকে দেখার জন্য রাত নেই দিন নেই ছুটে গিয়েছে সোয়ার বাসার সামনে। সারা মাস পায়ে হেঁটে যাতায়াত করে টাকা বাঁচিয়েছে সোয়ার সাথে একটু রিস্কায় চড়ার জন্য, সোয়ার পছন্দের চকলেট আইসক্রিম খাওয়ানোর জন্য। সোয়া ধনী পরিবারের মেয়ে, গাড়িতে চড়তে ওর ভালো লাগে না, আর রিস্কায় চড়তে পছন্দ করে। আর জানিসই তো রেগুলার রিস্কায় যাতায়াত তন্ময়ের মতো ছেলের জন্য কত টাফ। তন্ময় রোজ 2 কিলোমিটার হেঁটে যাওয়া আসা করে। যাতায়াত ভাড়া বাঁচিয়ে সোয়াকে এটা সেটা গিফট দিয়েছে। সোয়া কি জানে তন্ময়ের দুপায়ে কত শত ব্যথা জমেছে হাঁটতে হাঁটতে? সোয়া অনেকবার আপত্তি জানিয়েছে এসব গিফট নিতে, কিন্তু তন্ময় জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। মাস শেষে তন্ময়ের হাতে টাকা থাকে না। একটা শার্ট, টি শার্ট, কত কিছু ইউজ করে তার হিসাব নেই। টিউশন থেকে টাকা জমিয়ে মায়ের জন্য টাকা পাঠাতে হয়। নিজের পড়ালেখা, তন্ময় জীবন যুদ্ধে লড়াই করা একজন বীর। ছোঁয়াটা যে কবে বুঝবে
সিজিপিএ তে তন্ময় ডিপার্টমেন্ট ফার্স্ট। আমার জানি তন্ময় একদিন সবার মুখ উজ্জ্বল করবে। আমি একটা টুল টেনে তন্ময়ের পাশে বসলাম। আমরা বন্ধুদের যেমন সব থেকে পচাতে বেশি ভালোবাসি, তেমনি বিপদে সবার আগে এগিয়ে আসি। তন্ময়কে দেখে আমি সহ্য করতে পারছি না, কান্না আটকাতে কষ্ট হচ্ছে, ঠোঁট অনবরত কাঁপছে। তন্ময়ের হাতের উপর হাত রেখে বললাম, তন্ময়, তুই, মৃন্ময় আর দীপ সারা জীবন আমাকে আর ছোঁয়াকে আগলে রেখেছিস, শাসন করেছিস, আবার ফানও করেছিস, গালি দিয়েছিস। আমাদের কত শত স্মৃতি বিজড়িত মুহূর্ত, আমরা কেউ কাউকে ছেড়ে থাকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তোর কিছু হলে আমাদের কি হতো? এমন কেন করলি বল? এত সহজে হেরে যাবি? তুই না ছেলে মানুষ, ছেলেদের এত সহজে ভেঙে পড়তে নেই। সব ভালো যার শেষ ভালো তার। কেন আমাকে একটু সময় দিলি না তন্ময়, সবটা গুছিয়ে নেওয়ার জন্য? আমি তোকে সবটা গুছিয়ে দিতাম। দীপ নিচ থেকে ব্যস্ততার সহিত উঠে এসে মৃন্ময়কে বলল, নার্সকে ডেকে নিয়ে আয়। দীপের চোখে মুখে চরম বিরক্তি আর রাগ, কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জমেছে। আঙুল দিয়ে কপালে ঘাম মুছে আমাদিকে তাকালো, চোখে অগ্নিরূপ। অগ্নিকণ্ঠেই বলল, সারা, তোরা মায়ের এক একটা খাল লাগিনি, একটা পয়ার এমন সবল মারি সোজা খাল সবল, আর এমন বিষ ঢেলে দিস একটা বলে আজীবন জ্বলতে থাকে। তোরা ছবল নেওয়ার জন্য এগিয়ে আসলি কেন? কে জানি আল্লাহ কি এমন বিশেষ প্রভাব তোদের মাঝে দিয়ে দিছে, পুরুষ আজীবন ধ্বংস হয় এই মায়াকের জন্য। মৃন্ময় নীরবতা ভেঙে পড়ল। সোয়াজি কেন তন্ময়রে বুঝে না? দীপ আরো বেশি বিরক্ত হয়ে পড়ল। আচ্ছা চুয়া, ওশানের মাঝে কি পাইছে, কেমনে ভালোবাসার ফিল পায়, ওইটারে দেখতে তো আমার কাছে কেমন লুচ্চা লুচ্চা লাগে। আমি সিরিয়াসলি বলছি সারা, চুয়াকে থাপড়ামো, ওই শালির জন্য তন্ময় কষ্ট পাচ্ছে। ছোঁয়াকে খবর দিয়েছিস? মিনময় দিয়েছে, আমি তো না করছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম, দীপ, তন্ময়কে আমরা সামলাতে পারবো, কিন্তু ছোঁয়াকে কিভাবে সামলাবো? অনেক কিছু বলার আছে তোদের। তন্ময়ের আর কতটুকু মন ভেঙেছে। তন্ময়ের ছিল একপাক্ষিক ভালোবাসা, যেখানে তন্ময়ের কোনো এক্সপেকটেশন ছিল না। ছোঁয়ার মুখের মিষ্টি কোনো প্রেমের বাণীও তন্ময় শোনেনি। তন্ময়কে ছোঁয়া কোনো স্বপ্নও দেখায়নি। কিন্তু ছোঁয়ার ব্যাপারটা ভিন্ন। ও ওশানের সাথে রিলেশনে আছে, দুজন দুজনকে ভালোবাসে। সেখানে যদি ছোঁয়ার মন ভাঙে, কিভাবে সহ্য করবে? আমার তো ছোঁয়াকে নিয়ে ভয় হচ্ছে বেশি। ছোঁয়াকে কি বাঁচাতে পারবো? দীপ আর মৃন্ময় একসাথে জিজ্ঞেস করলো, কেন রে? ছোঁয়ার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে। মন ভাঙার কঠিন পরিণতি ভোগ করতে হবে, যেটা সামলানো খুব একটা সহজ হবে না ছোঁয়ার পক্ষে। মৃন্ময় উত্তেজিত হয়ে পড়ল। আচ্ছা, খুলাসা করে বলবি? ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতে বললাম, ওশান ম্যারিড। মৃন্ময় আর দীপ দুজনেই যেন আকাশ থেকে পড়লো, ভীষণ ভাবে চমকে গেল। যেমনটা প্রথমে আমি হয়েছিলাম। ওরা দুজনেই বলল, হ্যাঁ, আমি ঠিক বলছি। তুই শিওর সারা? আমি শিওর না হয়ে এ কথা কেন বলবো? তাহলে কি ওই শালার পুত চুয়াকে ঠকালো? দেখে তো মনে হয় চুয়াকে মারাত্মক ভালোবাসে। তাহলে কেমনে কি? আল্লাহ বাঁচা গেল। তন্ময়ের রাস্তা এবার ক্লিয়ার। ওই উঠ, মরার আগে গুড নিউজটা শুন। আপাতত মরিস না। আমার ফর্ম ফিল আপের ঝামেলায় আছি, ফ্রি হয়ে নেই দেন মরিস। আর না মরলেও চলবে আপাতত। সবার রাস্তা ক্লিয়ার। শালা মাদার বোর্ডের। তাহলে বিয়ে করবে না ফাও টাইম পাস করছিল? আমি উঠে দাঁড়িয়ে বললাম, না না, বিয়ে করবে। বিয়ে করবে না ব্যাপারটা এমন নয়। ওশানের ওয়াইফকে ওশানের পছন্দ নয়। তাহলে ওর বউ আমাকে দিয়ে দিক। আমার আবার মন ভাঙা মেয়ে ভালো লাগে। এরা ভালোবাসাহীনতায় ভুগে, তাই কারো ভালোবাসা পাইলে উজাড় করে ভালোবাসে। দীর্ঘদিন এমন মাইয়া খুঁজতেছি, আমি ভাঙা মন জোড়া দিয়ে দিব। অলওয়েজ ফান করিস না মৃন্ময়। দীপ মৃন্ময়কে চাটি মেরে বলল, সিরিয়াস ব্যাপারে ফান করিস না সারা। তাহলে কি ওশানের ছোঁয়া গাড়ি বাড়ি দেখে মাথা ঠিক নেই? হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু কিন্তু ছোঁয়া এটা মেনে নিবে কিভাবে? কেন মেনে নিবে না? তন্ময়ের সাথে বিয়ে করায় দিব।
আমরা আছি না ওরে মানিয়ে নেওয়ার জন্য। এরই মাঝে ছোঁয়াও ভিজে নিয়ে একাকার হয়ে হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো। আমার আর দীপের আলোচনা থামাতে মৃন্ময় বলল, সারা সোয়া এসেছে। তিনজনেই ছোঁয়ার দিকে তাকালাম। ছোঁয়া আমাদের তিনজনের দিকে একবার তাকিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল, আচ্ছা এর জুতা দিয়ে পিটাতে হয় না বল? ওরে টেনে আগে তোল। আমি আগে জুতা দিব, তারপরও মরবে না। মানে আমি রাগ করে বলেছি যে তোর সাথে রিলেশন নেই আমার, আর ও সুইসাইড করবে মানে কি? ফাইজলামি পাইছে, আমার প্রেশার বাড়াই দিছে। রিলেশন না হয় করি না, তাই বলি কি আমি ওরে ভালোবাসি না? ও আমার বেস্ট ফ্রেন্ড। ছোঁয়ার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, তুই বা বলিস কেন? তুই জানিস না ও কত উইক তোর প্রতি? ও কেন উইক হবে? ওই আর বেস্ট ফ্রেন্ড। আমার এমন কোনো ফিল আসে না ওর প্রতি। আমার যদি 1 সেকেন্ডের জন্য তন্ময়ের প্রতি ফিল আসতো তাহলে আমি ওয়াশানকে ছেড়ে দিতাম সাথে সাথে। ওয়াশানের প্রতি আমার যত অনুভূতি তা কাউকে বোঝাতে পারবো না। তাছাড়া তন্ময়কে তো কত মেয়ে ভালোবাসে, যে ওকে ভালোবাসে না কেন তার পিছে পড়ে আছে? প্রিন্সেস ডায়নার একটা উক্তি মনে পড়ে গেল ছোঁয়া। আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। এটাই কিছু একটা ছিল মেবি। তন্ময়ের কথা বাদ দে সারা, কোনো বনিতা না করে চোয়াকে ডিরেক্ট বল ওশানের ব্যাপারটা। কি বলবে? তুই এত বোকা কেন ছোঁয়া? তুই শুধু ওশানের মিষ্টি কথাই শুনে গেলি, ওর আড়ালের রূপ টেরও পেলি না। কি টের পাবো? কি বলছিস সারা? ওশান ম্যারিড ছোঁয়া। ওয়াশান আমাকে বলেছিল তুই আমাকে পরীক্ষা করতে এসব বলবি, আমি যেন মন খারাপ না করি। বাহ, নাইস অভিনয়। চোয়াকে আয়ত্তে রাখতে আগেই বলে রেখেছে। আমি যেন কষ্ট না পাই এই জন্য বলেছি। বাহ তুলে রুশানকে পাইলে পাবলিক প্লেসে জুতা দিতাম। প্রেমময় ফান কর, বাট প্লিজ ওকে অসম্মান করিস না। তো রুসিয়া তো জঘন্য, এক পুলার বাপরে পছন্দ করলি। বেশি বেশি বলছিস এবার। আমি বললাম ও ঠিকই বলেছে, আর আমরা কেউই ফান করছি না। ওশান ম্যারিড ছোঁয়া। সবাই মিলে কি পাইছিস তোরা? প্লেন করে ওয়াশানের নামে বদনাম করে আমাকে তন্ময়ের ঘাড়ে উঠাতে চাইছিস? আমি খেয়াল করলাম ছোঁয়ার শরীর কাঁপছে। ও মুখে যাই বলুক ভেতরে ভেতরে টেনশন করছে। ভূমিকম্পের মতো ঘুরছে ছোঁয়ার চারিপাশ, কিন্তু প্রকাশ করতে পারছে না। দেখ ছোয়া, তন্ময়ের সাবজেক্ট বাদ দে, আমরা সত্য বলছি। সত্য? প্রুফ কি? প্রুফ দেখালে কি করবি? ওশানকে ছেড়ে দিতে পারবি নাকি ওই লম্পটের সাথেই থাকার সিদ্ধান্ত নিবি? প্রুফ দেখা প্লিজ, আমি আর নিতে পারছি না। প্রুফ দেখালে কি করবি? ওশানকে গালিগালাজ করবি, দেন ওশান বিভিন্ন কারণে দেখাবে আর তুই ভালোবাসার জন্য মাফ করে দিবি। প্লিজ দীপ, আমি আর সহ্য করতে পারছি না। এমন কিছু হলে আমি ওয়াশানকে জীবনের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। আমি ওই রকম প্রেমিক নই যে অন্য কারো স্বামীকে কেড়ে নিব। অন্তত তোরা আমাকে চিনিস। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছোঁয়ার চোখে মুখে কষ্ট, হৃদয় ভাঙার হাহাকার যন্ত্রণা। দুই ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। দীপ আমাকে ইশারা করে বলল, সারা প্রুফ দেখা। ছোঁয়া মলিন মুখে চাতক পাখি নেই চেয়ে আছে আমাদিকে। ওশানের বিরুদ্ধে প্রমাণ কি সত্যি না মিথ্যে, এই কৌতূহলে ছোঁয়ার বুক কাঁপছে। ছোঁয়ার চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি মূল্যবান কিছু হারানোর ভয়। অষ্টদয়ের মাঝে কিঞ্চিত ফাঁকা, টেনশন আর উত্তেজনায় হাঁপাচ্ছে। অস্বাভাবিকভাবে সমস্ত শরীর কাঁপছে ছোঁয়ার। ফুটফুটে মিষ্টি মেয়েটার মুখটা নিমিষেই মলিন হয়ে গিয়েছে। আমার জীবনে দেখা সব থেকে হাসি খুশি আর সুখী মেয়েটা সেকেন্ডের মাঝে কেমন বদলে গেল। ধনী বাবার একমাত্র মেয়ে, ব্যক্তিগত গাড়ি ছাড়া কলেজে আসে না কখনো, অথচ এক বিন্দু হিংসা বা অহংকার নেই ওর মধ্যে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কয়েকজন ফ্রেন্ডকে প্রাণ উজাড় করে ভালোবেসেছে, আমাদের মতো করেই মিশে থেকেছে আমাদের সাথে, অথচ চাইলেও ভিন্ন ধরনের জীবনযাপন করতে পারত। ছোঁয়া একটা জীবন্ত উদাহরণ। মেয়েরা ধনী হলেই বিগড়ে যায় না বা অহংকারীও হয় না। কোনোদিন আমরা বুঝতেও পারিনি ও ধনীর দুলালি,
500 টাকার 3 পিস কিনেও ম্যাচিং ড্রেস পরেছে, অথচ 5,000 টাকা দামের পোশাক কেনার সামর্থ্য সব সময় ছিল। কেন জানি সব সময় আমার প্রতি আলাদা একটা উইকনেস কাজ করেছে ছোঁয়ার। তন্ময় মাঝে মাঝে ফান করে বলতো, তোরা কি লেসবিয়ান নাকি? ছোঁয়াকে কেউ উল্টো পাল্টা পড়লেই আমাকে ফোন দিয়ে বলতো, দোস্ত অমুক ফালতু কথা বলেছে, দ্রুত আয়, সায়স্তা করতে হবে। দীপ আর মৃন্ময় ইশারা করে বলল আমাকে, সারা, তুই আর সোয়া আর 5টা মেয়ের মতো নস। তোরা অন্য মেয়েদের থেকে আলাদা, তাই আমাদের বিশ্বাস আছে এমন কোনো ছেলের জন্য সোয়া কষ্ট পাবে না, বরং রুখে দাঁড়াবে। আমি ফোন থেকে সমস্ত ছবি বের করলাম। এতদিনে ও বাড়িতে থেকে সমস্ত ছবি তুলেছি, তোরি আর ওশানের কাপল পিক, ওদের সন্তান সহ ছবি। ছোঁয়ার সামনে আমি একে একে বিভিন্ন প্রকার ছবি দেখালাম। যত এভিডেন্স লাগে সব আমি ফোনে এতদিনে কালেক্ট করেছিলাম। ছোঁয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে। আমি, দীপ আর মৃন্ময় ছোঁয়ার কাঁধের উপর ভিড় করে তাকিয়ে আছি। দীপ আর মৃন্ময় বিশ্রী গালিগালাজ করছে ওশানকে। ছোঁয়ার শরীরের কম্পন ক্রমশ বেড়ে যাচ্ছে। আমি ছোঁয়াকে শক্ত করে ধরে আছি। ছোঁয়ার জন্য এটা ছিল অপ্রত্যাশিত একটা ঘটনা। আমি বুঝতে পারছি না ছোঁয়া এটা কিভাবে গ্রহণ করবে। ছোঁয়ার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। চোখে মুখে সাথে সাথেই পরিবর্তন চলে এলো। কেমন অস্বাভাবিক লাগছে ছোঁয়াকে। ফোনের স্ক্রিন পানিতে ভিজে গিয়েছে। কেমন অসহায়ের মতো তাকাচ্ছে আমাদের তিনজনের দিকে। আমি তোরই জীবনের সমস্ত ঘটনা খুলে বললাম, কেননা তোরই জীবনটা যে আরো ভয়াবহ, আরো করুণ, আরো যন্ত্রণাদায়ক আর কষ্টের। ছোঁয়া হঠাৎ নিঃশ্বাস নিতে পারছে না, ওর শ্বাস প্রশ্বাস আটকে আসছে। হসপিটালের চারিদিকে মানুষ, বুক ফাটা আর্তনাদ প্রকাশ করতে পারছে না। চোখের প্রতিটা পলকেই অশ্রু গড়িয়ে পড়ছে। আমি ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। দীপ শক্ত কণ্ঠে বলল, ছোঁয়া কেন কাঁদছিস? তোরা আসলেই কান্না পাচ্ছে? এই ধরনের পুরুষের জন্য কান্না বের হয়? ছোঁয়া কিছু না বলেই উঠে দৌড় দিল। মৃন্ময় আর দীপও ছোঁয়ার পিছু ছুটল। আমি মৃন্ময়কে ডেকে বললাম, তোরা তন্ময়ের কাছে থাক, আমি দেখছি ছোঁয়াকে। দীপ আর মৃন্ময় দুজনেই থেমে গেল। আমাকে বলল, সোয়াকে একা ছাড়িস না সারা, ওকে বুঝা। আমি ছোঁয়ার পিছু ছুটলাম। ঝুম বৃষ্টিতে বিরামহীন ভাবে ছুটে চলেছে ছোঁয়া, কোথাও থামছে না। বৃষ্টির কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। আমি ছোঁয়ার পিছু পিছু ছুটছি। ছোঁয়া ওর গন্তব্য জানে না, কোথায় যাবে নিজেও জানে না। ভয় হচ্ছে ছুটতে গিয়ে একটা খারাপ কিছু না ঘটায়। ছুটতে ছুটতে একটা ফাঁকা মাঠের মধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশের পানে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে উঠল। হাও মাও করে কান্না জুড়ল। কাঁদতে কাঁদতে বেসামাল অবস্থা ওর। আমি দৌড়ে হাঁপাতে হাঁপাতে ছোঁয়ার কাছে গিয়ে থামলাম। ছোঁয়াকে জড়িয়ে ধরে বললাম, কান্না কর, চোখের পানির সাথে বিসর্জন দে সব আবেগ, সব কষ্ট। আমি তোকে কাঁদতে নিষেধ করব না। ছোঁয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। আমাকে জড়িয়ে ধরে এক বুক যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে বলল, মানুষ চিনতে এমন ভুল কিভাবে করলাম সারা? আমি ঠকে গিয়েছি, ভীষণ ভাবে ঠকে গিয়েছি। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এই ধরনেতে মানুষ চেনা এত কঠিন আগে বুঝিনি। আমি মরে যেতে চাই। এত কষ্ট যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমি সহ্য করতে পারছি না সারা। ও আশানকে ছাড়া একটা মুহূর্ত আমি কল্পনাও করতে পারি না। আমার এতদিনের সাজানো স্বপ্ন, আমার আশা ভরসা, আমার ভালোবাসা সবকিছু তছনছ হয়ে গিয়েছে। সব ঠিক হয়ে যাবে বেবি। কোনো কষ্টই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কোনো কষ্ট আমাদের মনের মধ্যে থাকে না বেবি। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। বরং শুকরিয়া আদায় কর যে অনেক বড় ভুল হওয়ার আগে আল্লাহ তোকে বাঁচিয়েছেন। পুরো হাত কাটার আগে আঙুল কেটেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ বল। ও আশান এত অভিনয় জানে? কই, কখনো তো বুঝতে পারিনি ওর অভিনয়। এত নিখুঁত অভিনয় এ মানুষ কিভাবে করতে পারে? দিনের পর দিন অভিনয় করে গিয়েছে। চরিত্রহীন মানুষের অভিনয় নির্ভুল হয়। ওরা বেশি এক্সপার্ট থাকে এসব বিষয়, বুঝেছিস? আজ পর্যন্ত যতগুলো মেয়ে ঠকেছে সবাই এই চরিত্রহীন ছেলেদের কাছেই ঠকেছে। মেয়েরা আবেগী, ভালোবাসা পেয়ে পৃথিবী সবকিছু ভুলে যায়। ভালোবাসায় বিশ্বাসী মেয়েদের চোখ দেখলেই বোঝা যায়।
কিছু ছেলে এই সুযোগটাই কাজে লাগায়, সরলতার সুযোগ নিয়ে চরমভাবে ঠকিয়ে যায় আর এমন ক্ষত দিয়ে যায় যা আজীবন বয়ে বেড়াতে হয়। উচিত কাজ হচ্ছে এদেরকে শিক্ষা দেওয়া, চরম শিক্ষা দেওয়া, এমন শিক্ষা দেওয়া অন্তত আর 5 জন ছেলে তা দেখে যেন শিক্ষা দিতে পারে। দুনিয়া কি আজব ছোঁয়া! কিছু ছেলে ভীষণ ভালোবাসতে জানে, কিন্তু অভিনয় করে প্রকাশ করতে পারে না। আমরা তাদের কথা ভাবিও না, অথচ তাদের একটু ভালোবাসা দিলে নিজেকে শ্রেষ্ঠ সুখী মানুষ ভাববে। আবার কিছু মেয়ে আছে ভালোবাসার বিশ্বাসী ওই ছেলেগুলোকে ঠকিয়ে মন ভেঙে দেয়। ছেলে মেয়ে উভয় পরস্পরের এই ঠকানোর জন্যই ছেলেরাও মেয়েদের বিশ্বাস করতে ভয় পায়, ছেলেরাও মেয়েদের বিশ্বাস করতে ভয় পায়, আবার মেয়েরাও ছেলেদের বিশ্বাস করতে ভয় পায়। আমি তো কাউকে ঠকাইনি, তাহলে কেন? এটাও হয়তো জীবনের একটা শিক্ষা। শান্ত হ প্লিজ। আমি কিভাবে শান্ত হব? আমি আর পারছি না সহ্য করতে সারা। কেন পারছিস না? কষ্ট হচ্ছে তোর ওশানের জন্য? ওশানকে হারানোর জন্য দুঃখ হচ্ছে? আমার কষ্ট হচ্ছে ওয়াসেনের ওয়াইফের জন্য। ওই অদেখা অজানা মেয়েটাকে নিজের অজান দিয়ে আমি কষ্ট দিয়েছি। আমি পাপী সারা। একটা মেয়ের স্বামীকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখেছি, হেসেছি, আর অন্যদিকে ওই মেয়েটার স্বপ্ন ভেঙেছে আর কষ্ট পেয়েছে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিন। আমি পরকীয়ায় লিপ্ত ছিলাম। আমি ওয়াসেনের ওয়াইফের লাইফটা নষ্ট করেছি, সাথে নিজের লাইফটাও। আমার শরীর বিড়বিড় করে উঠছে ঘৃণায় যে আমি ওয়াসেনকে ভালোবেসেছিলাম। আমার এই জন্য মরে যেতে ইচ্ছে করছে। আমি এমন একটা মানুষের সংস্পর্শে ছিলাম, নিজের প্রতি ঘৃণা লাগছে। আমি এটা কি করলাম সারা? তুই সত্যি সবার থেকে আলাদা ছোঁয়া। অন্য কোনো মেয়ে হলে ওশানের ওয়াইফের কথা ভাবতোই না, বরং সব জেনেও এই অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতো। ছি, মানুষ কিভাবে পারে অন্যের স্বামী কেড়ে নিতে? আমি তো কল্পনাও করতে পারি না। তোর জন্য প্রাউড ফিল হচ্ছে ছোঁয়া। কিন্তু আমি মা বাবাকে কি বলবো সারা? আমি কত বিয়ে ভেঙেছি ওয়াসেনের জন্য। ওয়াসেন আমার বাড়িতে গিয়েছে কতবার। বাবা মাকে বলতো ছেলেটার চোখে মুখে অন্য কিছু আছে, ছেলেটা ভালো নয়, কিন্তু বাবার কথা মেনে নেয়নি। এখন কিভাবে মুখ দেখাবো? আমি তো এপাশ ওপাশ সবই হারালাম সারা। কিছু হারাসনি তুই, চল আমার সাথে। বৃষ্টিতে ভিজলে দুজনেরই জ্বর হবে। আমাদের ফর্ম ফিল আপ আজ। জীবনে সুখ দুঃখ সবই আসবে, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে বেবি। আমি বুঝতে পারছি ছোঁয়ার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এত সহজে এসব মেনে নেওয়া সম্ভব নয় ওর জন্য। খুব সহজে স্বাভাবিকও হতে পারবে না। ছোঁয়াকে নিয়ে আবার হসপিটালে নিচে গেলাম। দুজনে ভিজে ঠান্ডায় কাঁপছি। ছোঁয়ার ড্রাইভার হসপিটালের নিচেই আছে। ড্রাইভারকে দিয়ে উপরে খবর পাঠালাম। মৃন্ময় আর দীপ নিচে এলো। ছোঁয়াকে বলল, একদম ব্যাঙ্গে পড়বি না। ওশান মাদারবোর্ডের হাত পা আস্ত রাখবো না, প্রমিস। আমি ওদের বললাম, ওশান আমার দেবর হয়, প্লিজ ওর সাথে আমাকে লড়তে দে। ওর বিষয়টা আমি দেখে নি, তোরা কুল থাক। ফর্ম ফিল আপের কি হবে? তন্ময়ের কি হবে? ওর পাশেও তো থাকতে হবে নাকি? আচ্ছা, আমি মেসেজ আছি, তোদের কাগজপত্র নিয়ে আমি ফর্ম ফিল আপ করে দিব। হসপিটালে খরচ তো দিতে হবে। আমার কাছে এক্সট্রা টাকা নেই, যা ছিল তন্ময়ের ওষুধ কিনেছি। এখন টাকা পাবো কই? ছোঁয়া মলিন কণ্ঠে বলল, আমার ব্যাগ ফেলে এসেছি, এনে দে তো। মৃন্ময় ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নিয়ে এসেছি। ছোঁয়া ব্যাগ থেকে টাকা বের করে বলল, তন্ময়ের যেন কিছু না হয় মৃন্ময়, ওর সব ধরনের ট্রিটমেন্ট কর। আমার শরীর ভালো লাগছে না, বাসায় যাচ্ছি। আর সারা, আমার ফর্মটা ফিল আপ করে দিস একটু। ছোঁয়া, আমি আর দীপ ছোঁয়ার গাড়ি করে রওনা হলাম। দীপ আর আমি সারা রাস্তা বুঝিয়েছি ছোঁয়াকে। ছোঁয়া থেকে থেকে কেঁদে উঠছে। সারা রাস্তা একটাও কথা বলেনি। এরই মাঝে ছোঁয়ার ফোনে বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাসছে ওশানের ছবি সহ নাম্বার। মাই লাভ দিয়ে নাম্বারটা সেভ করা। ছোঁয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে প্রচন্ড রেগে গিয়ে গালি দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, আর যদি কোনোদিন আমাকে ফোন দিস তোকে পুলিশে দেব। কি ভেবেছিলি আমি কোনোদিন জানতে পারবো না তোর ওয়াইফ আছে? লজ্জা থাকলে আর কোনোদিন ফোন দিবি না। তোকে কি মানুষ জন্ম দিয়েছে না অমানুষ?
তোর মা অমানুষ না হলে ছেলে কি এইভাবে এগিয়ে দেয়? তুই আর তোর মাকে কাউকে ছাড়বো না আমি। মেয়েদের জীবন নিয়ে মজা করিস? তোর মা তোর বউ থাকতেও কেন আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল? তোর মায়ের সাথে আমার কথা আছে। ছোঁয়া নাম্বারটা ব্লক করে ফোন ব্যাগে রেখে দিল। দীপর মেসের কাছে নেমে গেল। আমি কলেজের ক্যাম্পাসে নেমে গেলাম। ছোঁয়া বাসায় চলে গেল। এমন ভেজা শরীরে কি করব? কলেজের ভিতরেই বা কিভাবে যাব? ঠান্ডায় হাঁচি হয়েই যাচ্ছে বারবার। একটা গাছের নিচে দাঁড়িয়ে ভাবছি কি করব। এরই মাঝে একটা ছেলে আমার কাছে এসে পড়ল। আপু, আপনাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লেকচারার রুশান সিদ্দিকী ডাকছেন। স্যার কমন রুমের বারান্দায় দাঁড়িয়ে আছেন। বুকের মাঝে হঠাৎ থুক করে উঠল। আমি তো ওনাকে না বলেই বেরিয়েছিলাম। নিশ্চয় খুঁজছেন আমাকে। এই অবস্থায় দেখলে কি বলবেন? ভিজতে ভিজতে কমন রুমের বারান্দায় গেলাম। রোশন স্যার প্যান্টের পকেটে হাত গুজে থমথমে মুডে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখে মুখে হাজারো প্রশ্ন। দেখে চিন্তিতও লাগছে। আশেপাশে তাকিয়ে দেখি ক্যাম্পাসে এক দুজন ছাড়া আর কেউ নেই। উনি কিছু বলার আগে ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ হলো। আমি চমকে উঠে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ এভাবে ওনাকে জড়িয়ে ধরাতে উনি কেঁপে উঠলেন। বজ্রপাতের ভয়ানক আওয়াজে রোশন স্যারকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ কান বুজে ওনার বুকে মাথা রেখে পড়ে রইল। ঠান্ডায় থরথর করে কাঁপছি। ভেজা কাপড়ে ওনাকে জড়িয়ে ধরায় ওনার কাপড়ও ভিজে গেল। মুহূর্তের মাঝে আবারও বজ্রপাতের আওয়াজ হলো। বোধহয় খুব কাছেই বজ্রপাত হয়েছে। আমি পুনরায় কেঁপে উঠলাম। আরো শক্ত করে ওনাকে জড়িয়ে ধরলাম। আচমকা জড়িয়ে ধরায় ঈষৎ কেঁপে উঠলেন উনি, সাথে একটু চমকালেনও বটে। ওনার অনুভূতি ঠিক কি আমি সেটা বুঝতে পারছি না। কেমন গভীরভাবে তাকিয়ে আছেন। না উনি আমাকে জড়িয়ে ধরেছেন, না কিছু বলছেন। টোটাল চুপ আছেন। ওনার কোনো রেসপন্স না দেখে